ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে খুন হলেন শ্যামাকান্তবাবু? নিখিলেশ কি পারবে আসল অপরাধীকে খুঁজে বের করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। চায়ের কাপটা টেবিলের ওপর একটা টক শব্দ করে নামিয়ে রেখে নিখিলেশ বলল, কেসটা একদম শেষ হয়ে এসেছে বুঝলে অমরজিৎ। নেহাত আর একটু আগে বুঝতে পারলে অপরাধীকে ধরেই ফেলতে পারতাম। সামান্য ভুলের জন্য হাত ফসকে শহরের বাইরে চলে গেল। তুমি তো প্রথম থেকেই বলেছিলে তুমি কেসটা প্রায় শেষ করে এনেছো, তাহলে কোথায় আটকালে বলো তো? আর বলো না অমরজিৎ, একদম তো কেসটা শেষ করেই ফেলেছিলাম। শেষের সময় এসে একটা মাত্র সূত্র কিছুতেই মেলাতে পারছিলাম না। সন্দেহটা দুজনের ওপর হচ্ছিল জানো। প্রথম জনের উপর সন্দেহ করার অনেকগুলো কারণ ছিল, তাই আমি তাকেই সন্দেহ করেছিলাম। কিন্তু শেষে ওই একটা সূত্রের জন্য দেখা গেল আসলে সে মোটেই অপরাধী নয়, অপরাধী আরও একজন। তবে ওখানেই ভুলটা হয়েছিল। যে কি আর করা যাবে, অপরাধী ঠিক ধরা পড়বে, যাবে কোথায়? তা ওই কেসটা তো প্রায় সপ্তাহ দুয়েক আগে থেকেই তোমার হাতে রয়েছে, এখন নতুন কোনো কেস নেই? নিখিলেশ চায়ের কাপে আর একটা চুমুক দিয়ে কাপটা হাতে নিয়েই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, ছিল না অমরজিৎ, ছিল না। আজ সকাল পর্যন্ত ছিল না, কিন্তু আজ সকালে দাসবাবু টেলিফোন করে জানালেন তিনি দুপুরের মধ্যেই আমার কাছে আসছেন। আর তিনি আসছেন মানে নিশ্চয়ই কোনো একটা কেস নিয়ে আসছেন। অকারণে দাসবাবু তো শুধু গপ্প করার জন্য আমার কাছে আসেন না। নিখিলেশের কথা শুনে আমি অবাক হলাম। বললাম, টেলিফোনে কেসের কথা কিছু জানিয়েছেন তোমায়? মানে ব্যাপারটা আসলে কি তার কিছু জানিয়েছে? নিখিলেশ চাটা শেষ করে শূন্য কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে ইজি চেয়ারে হেলান দিল। দুটো হাত মাথার পেছনের দিকে রেখে চোখ বন্ধ করে বলল, দাসবাবু জানালেন শহরে একজন খুন হয়েছে। তবে খুনটা নাকি হয়েছে বড় অদ্ভুতভাবে। মৃতদেহ পাওয়া গেছে। কাল সকালে প্রথমে দেখে মনে হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ির কাজের লোকটি খবর দিয়েছিল পুলিশকে, কিন্তু ডাক্তার এসে জানিয়েছে হার্ট অ্যাটাকে নয়, তার ঘাড়ের কাছে সামান্য ফুটো হয়েছে। সেখানে বিন্দুর মতো রক্ত জমে আছে, যা দেখে মনে হবে যে বোধহয় কোনো ইনজেকশন সেখানে পুশ করা হয়েছিল। ডাক্তার ব্যাপারটা থেকে সন্দেহ করতে পারে যে ওই বাড়িতে বিছানায় ঘুমানোর সময় রাতের বেলা কোনোভাবে সূচের মতো ছোট কিছু একটা তার ঘাড়ের কাছে এমন একটা জায়গায় ঢুকে গেছিল, তার জন্য ভদ্রলোকের এমন অবস্থা হয়েছে। যদি তিনি মারা না যেতেন তাহলে হয়তো তার গোটা শরীরটাই প্যারালাইজড হয়ে যেতে পারত। ঘাড়ের এমন একটা অংশের সূচটা ঢুকেছে যেটা খুব সূক্ষ্ম হাতের কাজ বলে ডাক্তার মনে করছে। আর শরীর সম্পর্কে খুব ভালো জানা না থাকলে ওভাবে সূচটা ঘাড়ের ওখানে কেউ ঢোকাতে পারবে না। কিন্তু রাতের বেলা তার বাড়ির ভিতর কেউ ঢুকে তার ঘাড়ে সূচ ঢোকালো, অথচ ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না। এটা মেনে নেওয়া যাচ্ছে না। নিখিলেশের কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। এই কেসটা কেমন যেন অদ্ভুত। রাতের বেলা তার বাড়িতে ঢুকে কেউ ঘাড়ে ইনজেকশন পুশ করেছে, অথচ ভদ্রলোক প্রতিরোধের কোনো চেষ্টা করেননি। কেমন যেন মনে হলো আমার। তাই বললাম, আচ্ছা ব্যাপারটা এমন নয় তো যে ভদ্রলোক বিছানায় শোয়ার সময় জানতেন না যে তার বিছানায় কোনো একটা সূঁচ রয়েছে, তারপর ঘুমানোর সময় সূঁচটা ঘাড়ের কাছে ফুটে গেছে? আর না হলে তার ঘরের ভেতর কেউ ঢুকে সূঁচ ফুটিয়ে দেবে, এমনটা তো আর হতে পারে না। কাজের লোকটিকে কি পুলিশ সন্দেহ করছে? শুধু সন্দেহ নয়, পুলিশের অনুমান কাজের লোকটি এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত রয়েছে। তবে আশ্চর্যের কথা হলো, কাজের লোকটি প্রায় 12 বছরের পুরনো। সে হঠাৎ করে এমন একটা কাজ কেন করতে যাবে সেইটাই পুলিশ খুঁজে বার করতে পারছে না। বাড়িতে কোথাও কিছু চুরিও হয়নি। এমনকি কাজের লোকটা নিজে পরদিন সকালে এসে দরজা বন্ধ দেখে আশেপাশের লোককে খবর দেয়। সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকেই ব্যাপারটা দেখতে পায়। এবার সমস্যা হলো, ভদ্রলোক যদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে থাকেন, তাহলে রাতের বেলা যেই হোক না কেন সে ভেতরে ঢুকলো কি করে? আবার বাইরে বেরিয়ে দরজাটা বাইরে থেকেই বন্ধ করে দিলই বা কি করে? কেসটা অল্প একটু শুনেছি অমরজিৎ, কিন্তু কেসটা সহজ বলে মনে হচ্ছে না। নিখিলেশের মুখে কথাগুলো শুনে আমারও কেমন যেন তেমনটাই মনে হতে লাগলো। তবে দাসবাবু না এলে পুরো ব্যাপারটা ভালোভাবে জানা যাবে না। নিখিলেশের কাছ থেকে যতটা শুনলাম তাতে আমার মনে হতে লাগলো এই কেসে হয় কাজের লোকটি জড়িত রয়েছে, না হলে যে কিভাবে এমনটা সম্ভব সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই নিখিলেশ বলে উঠল, দাসবাবুর কাছ থেকে কথাটা শুনে অনেক বছর আগের একটা কেসের কথা মনে পড়ে গেল। আসলে থানায় তুমি তো জানোই অনেক আগের কেস ফাইল সমস্ত কিছুই থাকে। তেমনই একবার কেস ফাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমনই একটা কেসের খবর পেয়েছিলাম। সেখানেও ঠিক এমনভাবে খুন করা হয়েছিল।
সেখানে বিছানার চাদরের তলায় সূচ রাখা ছিল ঠিক এমন ভাবে যাতে ভদ্রলোক বিছানায় শুতে গেলেই তার ঘাড়ের কাছে ফুটে যায়। কিন্তু এই কাজটা করতে গেলেও তো কাউকে বাড়ির ভেতরে ঢুকতে হবে, সেটা কি করে সম্ভব? আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। নিখিলেশও নিজের মতোই ভেবে চলেছিল। এমন সময় বৌঠান এসে চায়ের কাপগুলো নিয়ে গেল। আমাদেরকে এভাবে চিন্তামগ্ন দেখে বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা এত চিন্তিত হয়ে পড়লে কেন? যতদূর আমি জানি তোমাদের আগের কেসটা প্রায় সমাধান হয়ে গেছে। আবার নতুন কোনো কেস নাকি? নিখিলেশ হেসে উঠে বলল, আরে কৃষ্ণা, ওই যে গাছে কাঁঠাল গোঁফে তেল বলে একটা প্রবাদ বাক্য আছে না, ব্যাপারটা ঠিক তেমনি। দাসবাবু আমাদের এসে কেসের ব্যাপারে ভালো করে জানাবেন। তার আগেই কেসের ব্যাপারে যতটা শুনেছি তাই নিয়েই আমরা চিন্তিত হয়ে পড়েছি। অমরজিৎ, এখন এ বিষয়ে চিন্তা করে লাভ নেই, আগে দাসবাবুর কাছ থেকে সবটা শুনি, তারপর না হয়। নিখিলেশের কথায় আমিও বুঝলাম সেটাই ভালো হবে। গোটা ব্যাপারটা ভালো করে না জানতে পারলে শুধু শুধু কোনো অনুমান করে লাভ নেই। তারপর দেখা যাবে দাসবাবুর কথায় আমাদের সমস্ত অনুমানই মিথ্যে হয়ে গেল। তাই আমিও চেয়ারের ওপর ভালো করে গুছিয়ে বসলাম। আমাদের সামনে টেবিলের ওপর রাখা একটা নতুন মোমদানি। এই মোমদানিটা বৌঠান শখ করে কিনে এনেছে কয়েকদিন আগে। বৌঠান তার দাদার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথেই নিয়ে এসেছে এটা। মোমবাতিটা রাখার জন্য ব্যবহৃত এই জিনিসটা অর্থাৎ মোমদানিটা কিন্তু পেতলের অনেকটা পেনদানির মতোই, তবে বেশ কয়েকটা মোম চারপাশে রাখা যাবে। তেমনই ছোট ছোট ফুটো করা রয়েছে মাঝখানে। গোটা মোমদানিটার চারপাশে ফুলের কারুকার্য করা। জিনিসটা পেতলের, তাই বেশ ভারীও। নিখিলেশের কিন্তু সেটা ভারী পছন্দ হয়েছে। সেটা ও নিজের ঘরে টেবিলের উপর রেখেছে। আমাদের এদিকে মাঝে মাঝে লোডশেডিং হতে শুরু করেছে, তাই তখন এটাই কাজে লাগবে। মোমদানিতে রাখার জন্য বৌঠান বেশ কিছু রঙিন মোমবাতিও নিয়ে এসেছে। বৌঠানের শখ বলে কথা, সেটা নিখিলেশ এবং আমাকে অবশ্যই মেনে নিতেই হবে। বৌঠান নিজের মতো চলে গেল, আমরা বসে রয়েছি। একটু পরেই রামদয়াল এসে জানালো দাসবাবু এসেছে। দাসবাবুর জন্য 1 কাপ চা আর আমাদের জন্য আরও 1 কাপ করে চা নিয়ে আসার ফরমাশ রামদয়ালকে করা হলো। ততক্ষণে দাসবাবু দরজার পর্দা সরিয়ে বাড়ির ভেতরে ঢুকে এলেন। নিখিলেশ তাকে দেখতে পেয়ে বলল, আরে আসুন আসুন দাসবাবু আসুন। আপনার যে দুপুরে আসার কথা ছিল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? ওপর মহল থেকে খুব চাপ আসছে নাকি? দাসবাবু সামনের চেয়ারে বসে পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে একটু হাঁপাতে হাঁপাতেই বলে উঠলেন, হ্যাঁ, তা তো চাপ আছেই মৃকেশবাবু। আসলে আগের কেসের অপরাধীকে এখনো ধরা যায়নি। তা আপনি অপরাধীর সন্ধান দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা এখনো তাকে ধরে উঠতে পারিনি। তার উপর আবার এমন অদ্ভুতভাবে একজন খুন হয়েছে, বুঝতেই পারছেন। ওপর মহল থেকে একটা চাপ আসছিল। তা আমি জানিয়ে দিয়েছি আপনার সাথে কেসের ব্যাপারে কথা বলতে আমি আপনার বাড়িতে আসছি। আপনি তো জানেন নিখিলেশবাবু, আপনার কথা বললে ওপর মহল থেকে খানিকটা অব্যাহতি পাওয়া যায়। ব্যাপারটা বুঝলে তাহলে অমরজিৎ? দাসবাবু আমার নাম বলে ওপর মহল থেকে খানিকটা অব্যাহতি চাইছেন। যাই হোক, সেই সব কথা থাক। এখন আপনি বলুন তো দাসবাবু, যে কেসের ব্যাপারে আপনি এসেছেন তার ব্যাপারটা একটু খুলে বলুন, না হলে আমরা যে কিছুই ধারণা করতে পারছি না। আচ্ছা দাসবাবু, আপনি নিশ্চিত ওই ঘরে ঢোকার জন্য অন্য কোনো রাস্তা ছিল না? আমরা গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। ভদ্রলোক যে ঘরে ঘুমিয়েছিলেন সেটাই তার শোয়ার ঘর। ওই ঘরে ঢোকার জন্য ওই একটা রাস্তা ছাড়া অন্য আর কোনো রাস্তা নেই। পরদিন সকালে কাজের লোকটি বাড়িতে যখন আসে তখন নিচের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে অনেকক্ষণ ডাকাডাকি করে। ভদ্রলোকের নাকি অনেক সকালে উঠে যাওয়ার অভ্যাস, কিন্তু ডাকাডাকিতে কাজ না হওয়ার জন্য কাজের লোকটি সামান্য ভয় পেয়ে আশেপাশের লোকেদের ডেকে আনে। ওরা দরজা ভাঙার আগেই পুলিশে টেলিফোন করেছিল। পুলিশ আমরা যাওয়ার পরেই দরজাটা ভাঙা হয়। তাই দরজা যে ভেতর থেকে বন্ধ ছিল সেটা আমরাও জানি। আমরা দরজা ভাঙার সময় সেখানেই ছিলাম। নিচের ঘরের দরজা, এমনকি ভদ্রলোকের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে যে কাজটা করবে তার কোনো সম্ভাবনা নেই। অন্তত আমাদের তো তাই মনে হয়েছে। ওই ঘরে ঢোকার কোনো গুপ্ত রাস্তা থাকার সম্ভাবনাটা আমাদের মাথাতেও এসেছিল, কিন্তু ঘরের দেওয়াল মেঝে সব কিছু পরীক্ষা করেও আমরা কিছুই পাইনি খুঁজে। দেখলে অমরজি, তোমায় বলেছিলাম না, দাসবাবুর কাছ থেকে সমস্যাটা শুনলে তারপরেই কিছু একটা ধারণা করা যাবে।
আমরা আন্দাজ করছিলাম অন্তত সবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল ভেতর থেকে। তার মানে যদি কেউ বাড়ির ভেতরে এসে থাকে আর ওই ঘরে ঢুকে থাকে, তাহলে তাকে অন্য পথে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু এমন কাজ করবেটাকে? আমি জানি নিখিলেশবাবু, আপনি ভূত বিশ্বাস করেন না, কিন্তু কাজের লোকটি আমাদের একটা অদ্ভুত কথা বলেছে। সে ওই বাড়িতে সকালে একবার আসে, দুপুর পর্যন্ত কাজ করে চলে যায়, আবার বিকেলের দিকে এসে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজকর্ম করে যায়। কিন্তু সন্ধ্যেবেলার দিকে তার বারবার মনে হয়েছে ছাদের উপর কেউ যেন হাঁটাচলা করছে। বারবার তার মনে হতো বাড়ির বাইরের দিকেও অন্ধকারে কারা যেন রয়েছে। সে একটু ভীতু প্রকৃতির। সে বারবার বলছে এই কাজটা ভূত ছাড়া নাকি অন্য কেউ করতেই পারে না, বন্ধ ঘরের মধ্যে একমাত্র ওই ভূতই ভেতরে আসতে পারে। দেখুন দাসবাবু, আপনার কথার সাথে কাজের লোকের কথার মিল থাকলেও ভূত যদি ঘরের ভেতরে আসেও, তাহলে তাকে সূঁচ দিয়ে খুন করতে হবে কেন? না না, এই ব্যাপারটা তো ঠিক মিলছে না। দেখুন দাসবাবু, ভূতে আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করি তাহলেও যে মানুষ একবার মরে গেছে সে আবার পৃথিবীতে ফিরে আসবে, এটা হতে পারে না। মানুষ বেঁচেই থাকে অনেক কষ্ট করে। এই যেমন আমাদের কথাই ধরুন, সারাদিন খুনি, অপরাধী, ষড়যন্ত্র, চক্রান্ত এইসব নিয়েই কাজ করতে হয়। আমার কাছ থেকে কথা শুনে তাকে সে সমস্ত লিখতে হয়, তারপর প্রকাশকের সাথে কথা বলে লেখা বই বার করা, এ বড় ঝামেলা। তাই একবার যে মরে গেছে সে আবার ফিরে আসবে সে কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি আপনি এসব বিশ্বাস করেন, কিন্তু শক্ত কোনো কারণ নেই দাসবাবু। দেখুন নিখিলেশবাবু, ভদ্রলোকের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করেছি। ভদ্রলোকের ব্যাপারে আশেপাশের লোকেরাও খুব বেশি কিছু জানেন না। মাত্র 10-12 বছর আগে ভদ্রলোক এখানে এসে থাকতে শুরু করেছেন। ওই বাড়িটা তিনি তৈরি করেছেন। তার ছেলেও আছে, সে ছেলে বাইরে থাকে, দেশের বাইরে নয়, শহরের বাইরে। কি যেন একটা বড় কোম্পানিতে সে কাজ করে, আর বছরে একবার ছুটিতে বাড়িতে আসে। তার সেই ছেলেকেও খবর পাঠানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সে চলে আসবে বলেছে। কিন্তু আমরা এখন কি করি বলুন তো নিখিলেশবাবু? মৃতদেহ তো মর্গে রয়েছে। ডাক্তারের কথা, ওই সূঁচ ঘাড়ের এমন একটা জায়গায় ঢুকেছে তাতে তার শরীরের সমস্ত নার্ভ নাকি অকেজো হয়ে গেছে, আর সেই কারণেই শরীরের রক্ত চলাচল কিংবা অন্য কিছু একটা বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। নিখিলেশ দুটো হাত মুখের সামনে জড়ো করে চুপ করে বসেছিল। দাসবাবু চুপ করে নিখিলেশের দিকে তাকিয়ে রয়েছে। আমিও কোনো কিছু বুঝে উঠতে না পেরে চুপ করেছিলাম। নিখিলেশ বলল, ব্যাপারটা কিন্তু বড় অদ্ভুত। ভদ্রলোক 10-12 বছর হলো এখানে এসেছেন, আর তার ছেলে থাকে বাইরে। তার মানে ভদ্রলোক বাড়িতে একাই থাকেন। আচ্ছা, তিনি কাজকর্ম কি করতেন সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না নিখিলেশবাবু, কাজের লোকটির কাছ থেকে জানা গেছে যে ভদ্রলোক কাজকর্ম তেমন কিছু করতেন না, কিন্তু তার নাকি অনেক টাকা। সেই টাকাতেই নাকি তিনি বাড়িতে বসেই খেতেন। তাছাড়া তার ছেলে বাইরে কাজ করে, তবে ছেলের কাছ থেকে তিনি একটা টাকাও নিতেন না। ছেলের সঙ্গে বাবার সম্পর্ক যে খুব একটা ভালো ছিল সেটাও কিন্তু নয়, তবে বাবা নাকি ছেলের সাথে প্রতিদিন টেলিফোনে কথা বলতেন। এরকম কিছু কথা কাজের লোকটির কাছ থেকে জানা গেছে, তবে কাজের কিছু জানা যায়নি। ভদ্রলোকের কোনো শত্রুর ব্যাপারে কিংবা তার সাথে কারোর কোনো ঝামেলা হয়েছিল কি না সেসবও জানা যায়নি। আর ভদ্রলোক সারাদিন বাড়িতেই থাকতেন, তার সাথে কারোর শত্রুতা হবে কি করে? বাইরের সমস্ত কাজ ওই কাজের লোকটি করত, বাজার করে আনা থেকে বাকি সমস্ত কাজ। ভদ্রলোক মাঝে মাঝে ব্যাংকে যেতেন টাকা তুলে আনতেন, ব্যাস ওইটুকুই। ব্যাপারটা অদ্ভুত। ভদ্রলোকের সাথে কারো কোনো শত্রুতাও নেই, তিনি বাড়ির বাইরেও কোথাও যান না, একমাত্র ব্যাংক ছাড়া। তারপরেও তাকে এভাবে খুন করলো কে? খুনের মোটিভটাই বা কি? ঘর থেকে কিছু চুরিও হয়নি। আচ্ছা, ঘর থেকে যে চুরি হয়নি সেই ব্যাপারে আপনি নিশ্চিত? চুরি হওয়া তো অনেক দূরের ব্যাপার। ঘরের সমস্ত কিছুই আগের মতোই যথাস্থানে রয়েছে। ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন নেই যাতে মনে হয় ঘরের মধ্যে কেউ ঢুকেছিল। কিন্তু নিখিলেশ, কেউ তো ঘরে এসেছিল, সে ভদ্রলোক ঘুমিয়ে পড়ার পরেই হোক কিংবা আগেই হোক। ওই সূঁচটা তার বিছানায় নিজে থেকে তো আর চলে আসেনি, আর যদিও আসে তাহলে সূঁচটা এমনভাবে থাকবে যাতে ভদ্রলোক ঘুমানোর সাথে সাথে তার ঘাড়ের কাছে গিয়ে পড়বে। এটা তো আর বিশ্বাস করা যায় না। সেটাই তো অমরজিৎ, ভদ্রলোকের ছেলের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু ছেলে বাবাকে খুন করতে চাইবে কেন? তার মোটিভ কি? তাহলে কি বাবার সমস্ত সম্পত্তি পাওয়ার জন্যই সে?
কিন্তু দাসবাবুর কথায় ছেলে ভালো জায়গাতে কাজ করে, বছরে একবার বাড়িতে আসে, তাহলে সে এমনটা করতে চাইবে কেন? ভদ্রলোকের কি আর কোনো আত্মীয় বা পরিবারের সদস্য রয়েছে? এখানেও একটা খটকা রয়েছে নিখিলেশবাবু। কাজের লোকটি জানিয়েছে সে প্রায় 11 বছরের বেশি ও বাড়িতে রয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে একমাত্র ভদ্রলোকের ছেলে ছাড়া আর কাউকে সে দেখতে পায়নি। ছেলেটি নিপাট ভদ্র ভালো মানুষ, যতবারই এসেছে কাজের লোকটির সাথে খুব ভালো ব্যবহার করেছে। এমনকি বাড়ি ফেরার সময় তার বাবার জন্য যেমন অনেক কিছু নিয়ে আসতো, তেমনি কাজের লোকটির জন্যও নিয়ে আসতো। কাজের লোকটিকে কাকা ছাড়া কথা বলতো না। ছেলেটি নাকি তার বাবার মৃত্যুর কথায় বেশ আঘাত পেয়েছে, তাই তাড়াতাড়ি কাজ ছেড়ে আশা করছি আজকের মধ্যেই সে চলে আসবে এখানে। আচ্ছা, যেই ভদ্রলোক মারা গেছেন তার নামটা কি? কাজের লোকটির কাছ থেকে এবং তার সমস্ত পরিচয়পত্র থেকে জানা গেছে ভদ্রলোকের নাম শ্যামাকান্ত রায়, ভদ্রলোকের ছেলের নাম রমাকান্ত রায়। কিন্তু একটা ব্যাপার আমি এখনো বুঝতে পারছি না নিখিলেশবাবু, ভদ্রলোক কোনো কাজ করেন না, অথচ তার কাছে এত টাকা। তিনি বাড়িটা নিজে তৈরি করিয়েছেন, তারপর কাজের লোকটির কাছ থেকে জানা গেছে ছেলেকে তিনি নিজে পড়াশোনা শিখিয়েছেন। ভদ্রলোকের স্ত্রীকে কাজের লোকটি কখনোই দেখেনি। তার বাড়িতে একটি ছবি রয়েছে, তা দেখে বোঝা যায় ভদ্রলোকের স্ত্রী আগেই মারা গেছেন। কিন্তু ভদ্রলোকের বাড়ির ছাদের ওপরে কাজের লোকটি মাঝে মাঝে যে পায়ের শব্দ শুনতে পেত কিংবা আশেপাশে যাদের ঘুরে বেড়াতে দেখতে পেত, তাহলে তারা কারা? নিখিলেশ চিন্তিত মুখে বলল, কেসটা আপনি যতটা সহজ বলে ভাবছেন ততটা সহজ নয়। যেভাবে ভদ্রলোককে খুন করা হয়েছে ওভাবে খুব সহজে খুন করা সম্ভব না। আচ্ছা, আপনার মনে আছে বছর কয়েক আগে থানায় একবার পুরনো কেস ফাইল আপনি বার করেছিলেন কোনো একটা কারণে? আজ থেকে প্রায় 20 বছর আগের এমনই একটা খুনের ব্যাপারে আপনাদের একটা কেস ফাইল ছিল, যতদূর মনে পড়ছে এমনভাবেই খুন করা হয়েছিল, তাই না? দাসবাবু সামান্য অবাক হয়ে বললেন, নিখিলেশবাবু, আপনার মনে আছে, কিন্তু আমার তো তেমন কিছু মনে নেই। সে যাই হোক, আপনি বলছেন যখন, তাহলে একবার পুরনো কেস ফাইল আমার ঘেঁটে দেখতে হবে। কিন্তু এখন কি করা যায় বলুন তো নিখিলেশবাবু, আপনি কি যাবেন একবার? একবার তো যেতেই হবে, তবে আশা করি এখন বাড়িতে কাউকে পাবো না। কাজের লোকটিকে আপনারা সন্দেহের বশে থানায় আটকে রেখেছেন, আর ভদ্রলোকের ছেলে রমাকান্ত বাবু এখনো বাড়িতে ফিরে আসেননি। তিনি ফিরে এলে তারপর না হয় তার বাড়িতে যাওয়া যাবে। এখন আপনি ফিরে যান, এই কেসের ব্যাপারে আমি নিজেই একটু খোঁজ খবর করার চেষ্টা করি। ভদ্রলোকের নাম কি যেন বললেন? শ্যামাকান্ত রায়। ঠিকানাটা যদি আমায় একটু দিয়ে যান। দাসবাবু ভদ্রলোকের ঠিকানা টেবিলের সামনে রাখা ডায়েরিতে লিখে দিয়ে গেলেন। যাওয়ার আগে আরও একবার বলে গেলেন, নিখিলেশবাবু, কেসটা কিন্তু আপনাকেই নিতে হবে, না হলে যে উপর মহল থেকে আমায় কত কথা শুনতে হবে তা আপনি বুঝতে পারছেন না। আর আগের অপরাধীকে ধরার ব্যাপারে আমরা যথেষ্ট খোঁজ খবর চালাচ্ছি। আর এই ব্যাপারটায় তাহলে আমি আপনাকে কালকে একবার টেলিফোন করব। এখন চলি নিখিলেশবাবু। দাসবাবু বেরিয়ে যেতেই নিখিলেশ তার ইজি চেয়ারে শটান লম্বা হলো। তারপর একটু থেমে থেমে বলল, দেখেছো অমরজিৎ, একটা কেস শেষ হতে না হতেই আরো একটা কেস এসে পড়ল। যখনই মনে করি একটু ছুটি নিয়ে কোথাও ঘুরে আসবো, তখনই এমনটা হয়। এই নিয়ে কৃষ্ণার সাথে আরো একবার লাগবে গো। নিখিলেশের কথা শুনে আমি হেসে উঠলাম। আমি জানি নিখিলেশ বৌঠানকে কথা দিয়েছিল এইবার এই কেসটা শেষ হয়ে গেলে অন্তত দিন দুয়েকের জন্য আমরা কোথাও ঘুরতে যাব। কিন্তু তার আগেই দাসবাবু আর একটা কেস চাপিয়ে দিয়ে গেছেন। নিখিলেশ কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত হচ্ছিল না। সে যেন খুব গভীরভাবে কিছু একটা ভেবে চলেছিল। তাই বললাম, এই কি ভাবছো বলো তো এত মন দিয়ে? 20 বছর আগে একটা মৃত্যু হয়েছিল ঠিক এইভাবে, আর আজ প্রায় বছর 20 পরে আর একটা মৃত্যু এইভাবে। দুটোর মধ্যে কোনো না কোনো একটা সূত্র তো আছেই অমরজিৎ। ব্যাপারটা একবার ভেবে দেখো, এই 20 বছরের মধ্যে কোথাও কি এভাবেই খুন হয়েছে? সেটা আমাদের খুঁজে বার করতে হবে। আর এই শ্যামাকান্ত রায় আসলে কোথা থেকে এই শহরে এসেছিলেন সেটাও আমাদের জানতে হবে। কিন্তু সেটা কি করে জানা যাবে বলো তো? খুব সহজ একটা রাস্তা রয়েছে। আমি ঠিক এই কারণেই শ্যামাকান্ত বাবুর ছেলে রমাকান্ত বাবু বাড়িতে ফেরার পর তার বাড়িতে যেতে চাইলাম।
রমাকান্তবাবু বাইরে রয়েছেন, অর্থাৎ তার বয়স যদি খুব কম মনে করি তাহলেও অন্তত 24-25 বছরের বেশি হবে, অর্থাৎ 12 বছর আগে রমাকান্তবাবু সেখানেই ছিলেন যেখানে শ্যামাকান্তবাবু থাকতেন। তাই তার কাছ থেকে জানা যাবে কিছু কথা। আমাদের অপেক্ষা করতে হবে অমরজি, তবে এই সময়টা আমি নষ্ট করতে চাই না। শোনো, আমি একটু বেরোচ্ছি, আশা করছি বিকেলের মধ্যেই ফিরে আসবো। যদি কৃষ্ণা কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি থানায় যাচ্ছি, ঠিক আছে? হঠাৎ করে নিখিলেশ উঠে পোশাক বদল করে বেরিয়ে গেল। আমি তাকে কিছু বলার সুযোগই পেলাম না। যাওয়ার আগে নিখিলেশ আরও একবার বলল, মনে থাকে যেন, কৃষ্ণা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে আমি কোথায় যাচ্ছি, থানায় যাচ্ছি। আর নতুন কেসের ব্যাপারে কোনো কথাই কিন্তু তুমি বলবে না কৃষ্ণাকে, ঠিক আছে? নিখিলেশ বেরিয়ে গেল। আমি আর সে ঘরে বসে থেকে কি করব, তাই পাশের ঘরে চলে গেলাম। আগের কেসের ব্যাপারটা লিখতে শুরু করেছিলাম, তাই সেটাই ধরলাম। আমি জানি নিখিলেশ যখন বিকেল হবে বলেছে, তখন অন্তত দুপুরের দিকে ছাড়া সে ফিরবে না। নতুন কেস হাতে এসেছে, আর নিখিলেশ যখন সন্দেহ করেছে যে এই কেসের ব্যাপারে নিখিলেশ নিজেও কিছুটা জানে, তাহলে সে এই ব্যাপারে খোঁজ খবর তো নেবেই। সেদিনটা আর কিছুই ঘটল না। পরদিন সকালে নিখিলেশ আমার ঘরে এসে বলল, শ্যামাকান্তবাবুর ছেলে রমাকান্তবাবু কাল রাতে বাড়ি ফিরেছেন, তার সাথে একবার কথা বলতে যেতে হবে। তোমার খবরটা কে দিল, দাসবাবু নাকি? নিখিলেশ আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, কিছু কিছু খবর রাখতে হয় বুঝলে। দাসবাবুর উপর পুরোপুরি কোনো কেসে যে আমি ভরসা করি না সেটা তো তুমি জানোই। আমার যে চারদিকে চোখ রয়েছে তা তোমার চেয়ে আর ভালো কে বলতে পারবে। আমরা একটা ভাড়ার গাড়িতে চেপে গিয়ে পৌঁছলাম শ্যামাকান্তবাবুর বাড়িতে। যদিও শ্যামাকান্তবাবু এখন আর বেঁচে নেই, তার ছেলে রমাকান্তবাবু বাড়িতে আছে, তার সাথেই আমাদের কথা বলতে হবে। গাড়িতে ওঠার পর থেকে নিখিলেশ আমায় একটা কথাও বলেনি। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু নিখিলেশ আমায় চুপ করিয়ে দিয়েছিল। পরে গাড়ি থেকে নেমে গাড়িওয়ালাকে ছেড়ে দিয়ে বাড়িতে ঢোকার আগে বলল, অমরজিৎ, তুমি বুঝতে পারছো না এই কেসটা কতটা কঠিন হতে চলেছে। অনেক কিছুই আমি এর মধ্যে জানতে পেরেছি, তবে সেগুলো তোমায় পরে বলবো। ভেতরে গিয়ে তুমি নিজে থেকে কোনো কথা বলবে না, তোমার যা বলার আছে সেটা আমি তোমায় যখন বলতে বলবো তখনই বলবে, মনে থাকবে? আমি জানি নিখিলেশ মাঝে মাঝে আমায় এভাবেই বলে, তবে সে যে কী কারণে বলে সেটা আমি পরে বুঝতে পারি। আসলে দেখা যায় মাঝে মাঝে নিখিলেশ এমন কোনো তথ্য যাকে জেরা করছে তাকে বলে দিতে চায় না, যেটা আমি মুখ ফসকে বলে ফেলি, তাতে কেসের সমস্যা হয়। ঘরের দরজার কাছে এসে কড়া নাড়তে ভেতর থেকে একজন বলে উঠলেন, কে? রমাকান্তবাবু, আমি আমি নিখিলেশ। সকালে আপনার সাথে কথা হয়েছিল, আপনি বলেছিলেন আমায় আসতে। ভেতর থেকে কোনো গলার স্বর শোনা গেল না, তার বদলে একটা পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো দরজার দিকে। একটু পরেই দরজা খুললেন এক ভদ্রলোক। তার পরনে একটা ফুল প্যান্ট, গায়ে একটা জামা, হাত কাটা জামাটায় ভদ্রলোককে বেশ মানিয়েছে। তার গায়ের রং ফর্সা, চোখে একটা চশমা, মাথার চুল মাঝারি ধরনের, নাকের তলায় একটা গোঁফ, আর গালে হালকা চাপ দাড়ি। ভদ্রলোকের মুখটা দেখে কিন্তু কেমন বিষণ্ণ মনে হলো। তিনি বললেন, ও আচ্ছা, নিখিলেশ বাবু, আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কখন আসবেন? বুঝতেই পারছেন এখন গোটা ব্যাপারটা নিয়ে আমি যেভাবে চিন্তিত হয়ে রয়েছি, আপনি ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটা দোতলা, নিচের তলায় পাশাপাশি দুটো ঘর, সামনে বসার জন্য একটা খোলা জায়গা। এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। দেখে মনে হলো দোতলাতেও পাশাপাশি দুটো ঘর রয়েছে, তার এক পাশের সিঁড়ি উঠেছে ছাদের কাছে। টেলিফোনে আপনাকে একটা কথা বলেছিলাম, এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে পুলিশ ছাড়া আর অন্য কারোর সাথে আপনি কথা বলবেন না, তাতে কিন্তু আপনারও প্রাণের ভয় রয়েছে। কিন্তু আমার ক্ষতি কেউ কেন করতে চাইবে বলুন তো? আর তাছাড়া বাবার ক্ষতি যে কেউ করতে চায় সেটাই তো আমি ভাবতে পারছি না। আমরা ততক্ষণে সামনের চেয়ারে বসেছিলাম। ভদ্রলোক বসলেন আমাদের উল্টো দিকের চেয়ারে। তারপর চোখের চশমাটা খুলে টেবিলের একপাশে রেখে দুটো হাত মুখের কাছে জড়ো করে আগের মতোই বললেন, আমি ভাবতে পারছি না নিখিলেশবাবু বাবার বেঁচে নেই। বাবাকে যে কে খুন করতে পারে সেটাই বুঝতে পারছি না। ভবানী কাকাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু ভবানী কাকা বাবার খুন করতে পারে না আমি জানি। ভবানী কাকাকে তো আর আমি আজ থেকে দেখছি না। ভবানী কাকা এমন করবে না নিখিলেশবাবু।
সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না রমাকান্ত বাবু। আসলে পুলিশ তার কাজ করছে, তবে ভবানী যদি কোনো দোষ না করে থাকে তাহলে আশা করি তার কোনো শাস্তি হবে না, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, একটু মনে করে সেগুলোর উত্তর দিতে হবে ভালোভাবে। আপনি বলুন নিখিলেশ বাবু। আমি এ শহরে থাকি না, কিন্তু এখানে মাঝে মাঝেই এসেছি। তা আপনার ব্যাপারে আমি অনেকবার শুনেছি। বাবার মৃত্যুর খবরটা শুনে আমি আসলে পুলিশকে বলেছিলাম আপনার সাহায্য নেওয়ার কথা, নাহলে আমি ফিরে এসে আপনার কাছে যেতাম। তার আগেই পুলিশ আপনাকে এই কেসে নিযুক্ত করেছে। একদিক থেকে ভালোই হয়েছে, কিন্তু আপনি কি কিছু বুঝতে পারছেন নিখিলেশ বাবু? একটা ব্যাপার আমি কিন্তু আন্দাজ করতে পারছি রমাকান্ত বাবু, আপনার বাবাকে যারা খুন করেছেন তাদের সাথে আপনার বাবার কোনো একটা সম্পর্ক তো আছেই। তবে আপনাদের কাজের লোক ভবানী জানিয়েছে আপনার বাবা বাইরে কোথাও যেতেন না, একমাত্র ব্যাংক ছাড়া। তাই সেক্ষেত্রে এখানে আপনার বাবার নতুন কোনো শত্রু তৈরি হওয়াটা সম্ভব নয়। তার মানে আপনার বাবার এই শত্রু অনেক পুরনো। আচ্ছা, আপনারা তো 12 বছর আগে এখানে এসেছেন, তার আগে আপনারা কোথায় থাকতেন? 12 বছর আগে আমি যখন এখানে আসি তখন আমার বয়স অনেক কম। তখন আমরা থাকতাম কৃষ্ণনগরের কাছে। কৃষ্ণনগর এখন অনেকটা উন্নত হয়েছে, তবে তখন একটা গ্রাম্য এলাকা ছিল। আর আমার বাবা ব্যবসার কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতো। মাসে কয়েকদিনের জন্য বাড়িতে ফিরত, তবে যখনই ফিরত তখনই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো। সেখানে আমরা অনেকেই থাকতাম, আমার কাকা আর আমার কাকার স্ত্রী, আমার 2 ভাই, সবার জন্যই বাবা কিছু না কিছু নিয়ে আসতো। আমার বাবা ফিরে এলে সেই সময়টা আমাদের খুব আনন্দ হতো নিখিলেশ বাবু। তারপর সেদিন রাতে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। রমাকান্ত বাবুর চোখে কেমন যেন একটা ভয় দেখা গেল। নিখিলেশ আর আমি চুপ করে বসে রইলাম। তিনি সামনের দিকে তাকিয়ে যেন কিছু একটা দেখার চেষ্টা করলেন, তারপর বললেন, সেদিন ছিল বৃষ্টির রাত। বাবার সেদিন ফিরে আসার কথা ছিল। আমি আর মা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কিছুই হলো না। বাবা তখনও ফিরল না। তারপর আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম মায়ের কোলে। ওপরের ঘরের বাকিরাও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা জেগেই বসেছিল। যতদূর মনে হয় দরজায় একটা শব্দ হয়েছিল। মা ভেবেছিল বাবা ফিরে এসেছে। আমায় বিছানার ওপর রেখেই মা দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথেই একটা বন্দুকের শব্দ আর মায়ের চিৎকার। গুলির শব্দ শুনে উপর থেকে সকলে ছুটে আসতে শুরু করে। আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসি। ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে দেখতে পাই কেউ দাঁড়িয়ে রয়েছে। তার গোটা মুখে একটা কালো কাপড় বাঁধা। লোকটা আমায় মারার জন্য বন্দুক তুলেছিল। আমি কেমন যেন একভাবে বসেছিলাম বিছানার ওপরে। বন্দুকের গুলিটা বোধহয় আমার দিকেই ছুটে আসতো। ঠিক তখনই বাইরের দিক থেকে কে যেন ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপরে। লোকটা মাটিতে পড়ে গেল, আর বন্দুকের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের অন্য পাশে গিয়ে লাগলো। তারপর বাইরে ধস্তাধস্তি, কাকিমার চিৎকার, আমার 2 ভাইয়ের চিৎকার, চেঁচামেচি। তারপর যেন কেউ ছুটে পালিয়ে গেল। আমি ভয়ের চোটেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন শুনলাম মা আর বেঁচে নেই। বাবাকে দেখতে পেলাম বাড়ির এক পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার জ্ঞান ফিরে আসতে আমায় কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। তখন আমার বয়স কত হবে, ওই মনে করুন 10 থেকে 12 বছর। তখন সমস্ত কিছু বোঝার মতন উপায় ছিল না আমার। বাবা কাকাদের বলেছিল বাবার ব্যবসার কাজে কোনো এক শত্রু হয়েছিল, সেই এই কাজ করেছে। তবে পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি, তারা কাউকেই খুঁজে পায়নি। আর গ্রামে এমন একজন পিস্তল নিয়ে আমাদের বাড়িতে কাউকে মারতে আসবে না। নিশ্চয়ই সেই লোকটা বাইরে থেকে এসেছিল। বাবা আর কাকাদের সাথে না কোনো সম্পর্ক রাখতে চাইলেন না। তারা থাকতে কেউ বাড়িতে এসে মাকে খুন করে গেল, এটা বোধহয় বাবা মেনে নিতে পারেনি। তাই বাবা আমায় নিয়ে কৃষ্ণনগর থেকে প্রথমে চলে এসেছিল ব্যারাকপুরের কাছে। সেখানে আমরা বছরখানেক ছিলাম। তারপর সেখান থেকে চলে আসি এখানে। বাবা যখন এই জায়গাটা কেনেন তখন এখানে একতলা একটা বাড়ি ছিল। তারপর সেই বাড়িটা ভেঙে বাবা নিজেই এই বাড়িটা তৈরি করে। বাড়িটা দেখলে আপনি বুঝতেই পারবেন যে এটা প্রায় ওই 10-11 বছর আগে তৈরি।
আর যে কাজের লোকের কথা আপনি বললেন তাকে আমি ছোট থেকেই ভবানী কাকা বলে ডাকি। তখন থেকে সে আমাদের বাড়িতে রয়েছে। বাবার পরে আমি যদি কাউকে নিজের কাছের মানুষ বলে দাবি করতে পারি তাহলে সেটা ভবানী কাকাই। নিখিলেশ একভাবে রমাকান্ত বাবুর সমস্ত কথা শুনে চলল। তারপরে বলল, এরপর আপনার বাবার সাথে আপনার ওই বিষয় নিয়ে কোনো কথা হয়নি? কখনো আপনার বাবার কিসের ব্যবসা ছিল, কিংবা তার এমন কে শত্রু থাকতে পারে যে আপনার মাকে খুন করতে পারে, এইসব? আমি তখন অনেক ছোট, এসব ব্যাপারে তেমন কিছু বুঝতাম না। মনে আছে অনেক সময় রাতের বেলা বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে থাকতে মায়ের কথা বলতাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। তবে যত বড় হতে লাগলাম তত বুঝতে পারলাম আসলে বাবার ব্যবসায়ের কোনো শত্রুই কাজটা করেছে। বাবা বলতো তিনি যা ব্যবসা করেন তাতে অনেক টাকা থাকলেও প্রাণের ঝুঁকি রয়েছে। আমার মনে হয়েছিল বাবা পুলিশের কোনো একটা কাজকর্ম করেন। অনেক সময় থাকে না ওই নিখিলেশ বাবু পুলিশের গুপ্তচরের কাজ, আমারও ওই তেমনটাই মনে হতো। এক মিনিট, আপনার মনে হতো? তার মানে এখন মনে হয় না? যত বড় হতে লাগলাম তত দেখলাম বাবা আমায় তার কাছে রাখতে চায় না। বাবা আমায় বোর্ডিংয়ে রেখে পড়াশোনা শেখায়। মাসে একবার আমি বাড়িতে আসতাম, তারপর চলে যেতাম। আমি যখন পড়াশোনা শেষ করে পাটনায় কাজটা পাই তখন আমি সেখানে যেতে চাইনি। বাবাকে একা ছেড়ে সেখানে যাওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাবা আমায় জোর করে সেখানে পাঠিয়ে দিয়েছিল। বারবার মনে হতো বাবা আমায় নিয়ে যেন ভয়ে ভয়ে থাকে। বাবা আমায় সবসময় তার থেকে দূরে রাখতে চায়। আর তাই আমার মনে হতো বাবা আসলে কোনো অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত। আর সেই কারণেই আমার মাকে আমায় হারাতে হয়েছিল। বাবাকে এই কথা বারবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবা আমায় কিছুই বলেনি। আর ঠিক এই কারণেই বাবার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তবে দূরত্ব তৈরি হোক আর যাই হোক, বাবা ছাড়া আমার যে আর কেউ ছিল না নিখিলেশ বাবু। অনেক বছর আগে, প্রায় 4 বছর আগে বাবা জানিয়েছিল কৃষ্ণনগরে আমার কাকা এবং তাদের পরিবারের সবাই হঠাৎ একদিন মারা গেছে। তাদের খাবারে নাকি কোনোভাবে বিষ মিশে গিয়েছিল। তাদের সবাই একভাবেই মারা গেছে। তারপর থেকে যে আমাদের কেউ ছিল না তা তো বুঝতেই পারছেন। এখন বাবাও চলে গেল, আমি একদম একা হয়ে গেলাম নিখিলেশ বাবু, একদম একা। রমাকান্ত বাবুর কথা শুনে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছিলাম। নিখিলেশ যে আমায় বলেছিল কেসটা অতটা সহজ হবে না, সেটা এই সব কিছুর সাথে যে শ্যামাকান্ত বাবুর একটা অতীত জড়িয়ে আছে সেটাও এবার কেমন যেন স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। নিখিলেশ বলল, আচ্ছা রমাকান্ত বাবু, আপনার বাবা আপনাকে অতীতের কোনো কথাই কখনো বলেনি? এসব নিয়ে আমার সাথে বাবার একবার খুব ঝামেলা হয়েছিল। তখন বাবা বলেছিল তার জীবনের একটা কালো অতীত রয়েছে। সেই অতীতটা তিনি কখনোই আমার সামনে আনতে চান না, তাতে তার চেয়ে বেশি আমার বিপদ হতে পারে। তাই আমিও আর তাকে জোর করিনি। বাবা যাই করুন না কেন, মা মারা যাওয়ার পর থেকে আমায় কখনো মিথ্যে কথা বলতেন না। তবে বাবা যেটা বলতে চাইতেন না সেটা আমি তার কাছ থেকে আর জানার চেষ্টা করতাম না। একটা ধারণা কিন্তু আমি করতে পারছি রমাকান্ত বাবু, আজ থেকে 20 বছর আগে এই শহরে ঠিক একইভাবে একটা খুন হয়েছিল, যেমনভাবে খুন হয়েছেন আপনার বাবা। আর আপনার বাবা ব্যবসার কাজে বাইরে থাকতেন, এমনটা হতেই পারে যে তিনি যে ব্যবসা করতেন সেটা সহজ পথে নয়। আপনার বাবা 12 বছর আগে এখানে এসেছেন, অথচ তারপর থেকে তাকে কখনোই কোনো কাজকর্ম করতে হয়নি। তার মানে তার কাছে এত টাকা আছে যাতে তিনি বাকি জীবনটাও বসে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু এত টাকা তার কাছে এলো কোথা থেকে? রমাকান্ত বাবু অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বললেন, বাবা বলতেন তার জমানো বেশ কিছু টাকা রয়েছে, আর তিনি কিছু টাকা ব্যাংকে রেখেছেন। তার সুদ থেকে যা টাকা আসে তাতেই আমাদের চলে যায়। তবে টাকা পয়সার ব্যাপারে না আমি কখনোই খুব বেশি কিছু জানতে চাইনি। ভুল করেছেন রমাকান্ত বাবু, ভুল করেছেন। আমার মনে হয় আপনার বাবা কোনো একটা বড় ষড়যন্ত্রকারী দলের সাথে জড়িয়ে পড়েছিলেন, আর সেই কারণেই আপনার মাকে খুন হতে হয়েছিল। আর আপনার মায়ের খুনের পরে আপনার বাবা আপনাকে নিয়ে পালিয়ে এসেছিলেন কৃষ্ণনগর থেকে। তিনি হয়তো ভেবেছিলেন এখানে তাকে কেউ খুঁজে পাবে না, হয়তো এত বছর পরে আপনার বাবাকে তারা খুঁজে পেয়েছিল, কিংবা এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আচ্ছা, এই বাড়িতে থাকতে থাকতে আপনার কখনো মনে হয়েছিল যে এই বাড়িতে ছাদে কেউ হেঁটে চলেছে, কিংবা আশেপাশে কেউ নজর রেখে চলেছে? না, তবে একটা ব্যাপার শেষবার, মানে অর্থাৎ আগের বছর আমি যখন এসেছিলাম তখন বাড়ি থেকে বাইরে বেরোলেই মনে হতো কেউ যেন নজর রেখে চলেছে আমার উপরে। ব্যাপারটা ঠিক বলে আপনাকে বোঝাতে পারবো না,
আমার মনের ভুল হতে পারে, কিন্তু আগের বছর যখন এসেছিলাম তখন বাবা আমায় এখানে খুব বেশি দিন থাকতেও দেয়নি। খুব তাড়াতাড়ি আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তাই ফিরে যাওয়ার পরে বাবার ওপর রাগ করে কয়েকদিন কথা বলিনি ভালোভাবে। আপনার বাবার সাথে আপনার প্রায় কথা হতো টেলিফোনে। সম্প্রতি, অর্থাৎ আপনার বাবা মারা যাওয়ার আগে আপনাকে তিনি এমন কিছু বলে গিয়েছিলেন যাতে আপনার সন্দেহ হয়, কিংবা এমন কথা যা তিনি সচরাচর বলেন না? রমাকান্তবাবু এই কথায় কেমন যেন চমকে উঠলেন। তারপরে বললেন, ওহো, এই কথাটা আমি একদম ভুলে গিয়েছিলাম নিখিলেশ বাবু, এবার মনে পড়েছে। 2 দিন আগে বাবার সাথে আমার শেষবার কথা হয়েছিল। আর মৃত্যুর আগের দিন আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই কথা বলতে পারিনি। আমার বাবা বলেছিলেন, পাপের শাস্তি সবাইকেই পেতে হয়, পাপের শাস্তি। আর কিন্তু কিছু তিনি আমায় বলেননি। আর বলেছিলেন, তার যদি কিছু হয়ে যায় তাহলে তার দোতলার ঘরে, যে ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, সেই ঘরে একটা আলমারি আছে। সেই আলমারিটাকে সরিয়ে তার পেছনের দিকে একটা ছোট মতন হাতল আছে। সেই হাতলটা ধরে টানলে সেখানে একটা ছোট বাক্স পাওয়া যাবে। তার মানে তিনি বুঝতে পেরেছিলেন এমন কিছু একটা হতে চলেছে যাতে তার বিপদ আছে। একবার চলুন তো, আপনার যদি আপত্তি না থাকে দোতলার সেই ঘরটা একবার আমি দেখব। আমরা 3 জনে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলাম। তারপর যে ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, সেই ঘরের দরজা রমাকান্তবাবু খুললেন। ঘরে ঢুকে দেখা গেল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে কিছু পরিত্যক্ত জিনিসপত্র, একটা টেবিল, একটা পায়া ভাঙা চেয়ার, আর তাছাড়া কিছু কাগজপত্র রাখা। ঘরের একদিকে একটা পুরনো ধুলো পড়া আলমারি রাখা রয়েছে। রমাকান্তবাবু আর নিখিলেশ মিলে হাত লাগিয়ে আলমারিটা সরালো। ঘরের মধ্যে আলোটা জ্বালাতে আলমারির পেছনের দিকে দেওয়ালের কাছে একটা আংটা দেখা গেল। আর শুধু তাই নয়, সেই আংটার সাথে একটা কাঠের ছোট দরজা মতোও রয়েছে। রমাকান্তবাবু আমাদের দিকে তাকালেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি বেশ উত্তেজিত, তা বোঝা যাচ্ছিল। নিখিলেশ বলল, চিন্তা নেই রমাকান্তবাবু, চিন্তা নেই। আপনার বাবা যখন এটা খুলতে বলেছে তাহলে এর মধ্যে এমন কিছু থাকবে না যাতে আপনার বিপদ হতে পারে। আপনি নিশ্চিন্তে খুলুন। ঘরের চারপাশের ধুলো রয়েছে, তবে ওই কাঠের দরজাটায় কিন্তু তেমন ধুলো লেগে নেই। চারপাশে একটু মাকড়সার জাল রয়েছে। দরজাটা ধরে বারবার টানাটানি করেও কিন্তু খোলা গেল না। তারপরে নিখিলেশ এগিয়ে গিয়ে দরজার সেই আংটাটা ধরে একবার টানল। তারপর যখন দেখল খুলছে না, তখন কি মনে হতে আংটাটা ধরে একদিকে ঘোরাতে লাগলো। আর সেটা ঘোরাতেই দরজার গায়ে গোল মতো কি যেন একটা আস্তে আস্তে ঘুরে গেল। আর তার সাথে সাথে একটা খুট করে শব্দ। আর উত্তেজিত হয়ে আমিও খানিকটা সামনে এগিয়ে গেলাম। দরজা যেন খুলে বাইরের দিকে সামান্য বেরিয়ে এলো। এবার দরজা টানতেই সেটা খুলে একপাশে চলে এলো। রমাকান্তবাবুর কপালে দেখা দেওয়া ঘামটা এবার সারা মুখে জমতে শুরু করেছে। তার নিঃশ্বাস যেন দ্রুত হয়ে আসছে। আমিও সামান্য উত্তেজিত হয়ে ভাবছিলাম কি আছে ওর মধ্যে। নিখিলেশ কিন্তু দেখলাম অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হাত ঢুকিয়ে দিল সেই ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে। আর তারপর টেনে বার করে আনলো একটা বাক্স। সেই বাক্সটা খুব একটা বড় নয়। ওই ছোট্ট খোপটার থেকে সামান্য ছোট বাক্সটা বার করে আনতেই বোঝা গেল সেই বাক্সটা বেশ পুরনো। বাক্সটা ভারী। সেটা দেখে রমাকান্তবাবুর মুখ থেকে বেরিয়ে এলো, এ কি নিখিলেশ বাবু, এ যে। নিখিলেশের মুখে কিন্তু অবাক হওয়ার কোনো ভাব নেই, যেন মনে হচ্ছিল সে এমন কিছু একটাই প্রত্যাশা করছিল। নিখিলেশ কিন্তু অবলীলায় বাক্সটা একপাশে সরিয়ে রেখে আরও একবার ভেতরে হাত ঢুকিয়ে দিল। তারপর বাইরে বেরিয়ে এলো একটা চামড়ার ব্যাগ। সেই ব্যাগটা খুলতেই সেই ব্যাগের মধ্য থেকে প্রথমে বেরিয়ে এলো একটা রিভলভার, তারপর বেরিয়ে এলো কিছু কাগজপত্র। নিখিলেশ কিন্তু বাক্সটাকে আর তেমন গুরুত্ব দিল না। চামড়ার ব্যাগ আর কাগজপত্রগুলো ভালো করে দেখতে লাগলো। দেখতে দেখতে তার মুখ থেকে একটাই মাত্র শব্দ বেরিয়ে এলো, মার্কাস। আমি আর রমাকান্তবাবু একসাথে নিখিলেশের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এতদিন ধরে এই কেসটা যে পথে চলছিল সেটা শুধুমাত্র শ্যামাকান্তবাবুর মৃত্যুর রহস্য নিয়ে, কিন্তু এখন কেসটা যে অন্য পথে চলতে শুরু করবে সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। রমাকান্তবাবুর গোটা মুখে এখন উত্তেজনায় ঘাম দেখা দিয়েছিল, তা স্পষ্ট বুঝতে পারছিলাম। ভদ্রলোকের নিঃশ্বাস
আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। ভদ্রলোক নিখিলেশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেওয়ালের এক পাশটা ধরে হঠাৎ করেই মাটিতে বসে পড়লেন। নিখিলেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রমাকান্তবাবুকে তুলে ধরতে ধরতে বলল, রমাকান্তবাবু, রমাকান্তবাবু, আপনি নিজেকে সামলান। আপনি এভাবে ভেঙে পড়লে কিন্তু হবে না। এখন আমাদের অনেক কিছু খুঁজে বের করতে হবে। আপনার বাবাকে কে খুন করলো, আর আপনার বাড়িতে এসব পাওয়া যাওয়ার পেছনের আসল কারণ কি, এর সমস্ত কিছু আমাদের বের করতেই হবে রমাকান্তবাবু। তাহলে কি আমার বাবা কোনো অসামাজিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিখিলেশ বাবু? তার ঘরে এই রিভলভার, এই কাগজপত্র, এসব কিছু দেখে তো আমার তেমনই ধারণা হচ্ছে। নিখিলেশ রহস্যময় গলায় বলল, শুধুমাত্র এগুলো থেকে যে কোনো একটা ধারণা করে নেওয়া মুশকিল রমাকান্তবাবু। এখন আমাদের অনেক কাজ করতে হবে। আপনি কতদিনের ছুটি নিয়ে এখানে এসেছেন? আমার কাজের জায়গা থেকে আমি প্রায় সপ্তাহ দুয়েকের ছুটি নিয়ে এখানে এসেছি। আমার কাজের জায়গায় সবই জানে, কিন্তু কেন বলুন তো? হবে না, আমার মনে হয় আপনাকে মাসখানেক এখানে থাকতে হবে। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি এখানে মাসখানেক থেকে যান, তাহলে গোটা এই ব্যাপারটা আমরা খুঁজে বার করতে পারবো। আর আপনারও কিন্তু প্রাণের ভয় রয়েছে। যারা আপনার বাবাকে খুন করেছে তারা আপনাকেও ঠিক চিনতে পেরেছে। তাহলে আমাদের পরের পদক্ষেপ কি হবে? নিখিলেশ বাবু, আপনি বাবার খুনিকে খুঁজে বার করতে পারবেন তো? আর এই যে এত কিছু, এসবের সাথে বাবার সম্পর্ক কি? নিখিলেশ কাপড়ের ব্যাগটা নিজের হাতেই রাখল। সেই বাক্সটা আবার বন্ধ করে যেখানে ছিল সেখানে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, ওটা যেখানে আছে এখন সেখানেই থাক রমাকান্তবাবু। আমার মনে হয় না আপনার ওর ওপর বিন্দুমাত্র লোভ রয়েছে। আসুন আলমারিটা আগের জায়গায় রেখে দিই। আলমারি নিজের জায়গায় রেখে আমরা তিনজন উপরের ঘর থেকে বেরিয়ে এসে ঢুকলাম শ্যামাকান্ত বাবুর ঘরে। ঘরের মধ্যে সবকিছু আগের মতোই সাজানো গোছানো রয়েছে, তবে যে বিছানায় তার মৃতদেহ পড়েছিল সেই বিছানাটা আগের মতোই রয়েছে। নিখিলেশের কাছে জানতে পারলাম পুলিশ এই ঘরে কাউকে ঢুকতে বারণ করেছে, তাতে যে কোনো প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। নিখিলেশ আমাদের বাইরে দাঁড়াতে বলে ঘরের ভেতর ঘুরে এলো। বেশ কিছুক্ষণ ঘোরার পর নিজেই এসে দরজা বন্ধ করে দিয়ে দরজাটা ভালো করে পরীক্ষা করল। দরজাটা এখনো ভাঙা রয়েছে। আসলে তার ছিটকিনিটা ভাঙা। বাইরে থেকে ধাক্কাধাক্কির জন্য ভেতরে ছিটকিনি ভেঙে গেছে, তবে দরজাটা শক্ত কাঠের বলে দরজার কোনো ক্ষতি হয়নি। বাইরে থেকে দরজাটা আবার বন্ধ করে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, রমাকান্তবাবু, আপনি কৃষ্ণনগরে আপনাদের বাড়ি যেখানে ছিল সেই জায়গাটা ঠিক চিনতে পারবেন তো? হ্যাঁ নিখিলেশ বাবু, আসলে রাস্তাটা খুবই সহজ। কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপর। তাহলে খুব শিগগিরই আমাদের একবার কৃষ্ণনগর যেতে হবে। আপনি আমার সাথেই থাকবেন। তবে একটা কথা রমাকান্তবাবু, ভালো করে শুনে রাখুন, আমরা চলে যাওয়ার পর যেই আসুক না কেন আপনি কিন্তু দরজা খুলবেন না। ভালো করে শুনে রাখুন, যেই আসুক না কেন, যদি কেউ নিজেকে পুলিশ বলে দাবি করে তারপরেও আপনি দরজা খুলবেন না। আপনি সঙ্গে সঙ্গে আমায় টেলিফোন করবেন। আর রমাকান্তবাবু, আপনার নিজেরও কিন্তু বিপদ রয়েছে। তবে বাড়িতে কেউ ঢুকতে না পারলে আপনার ভয় পাওয়ার খুব একটা। কথাটা বলতে বলতে হঠাৎ করেই কি যে হলো বোঝা গেল না। নিখিলেশ তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো, আর ঠিক তখনই নিজের ঘরের দরজা বন্ধ করার শব্দ আমরা শুনতে পেলাম। নিখিলেশ উত্তেজিত স্বরে বলল, এহে, বড্ড ভুল হয়ে গেছে। আসার সময় দরজাটা বন্ধ করে রেখে আসা উচিত ছিল। আমি, নিখিলেশ আর রমাকান্তবাবু যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে এলাম। নিখিলেশ দরজাটা খুলে বাইরে বেরিয়ে ছুটে গেল সামনের রাস্তার দিকে। কিন্তু ততক্ষণে যে এসেছিল সে বোধহয় কোথাও একটা লুকিয়ে পড়েছে, তাই কাউকেই পাওয়া গেল না। নিখিলেশ ফিরে এসে রাগে গজরাতে গজরাতে বলল, সামান্য ভুল রমাকান্তবাবু, সামান্য ভুলের জন্য। আচ্ছা, আপনি নিচের ঘরে থাকবেন না, আপনি থাকবেন ওপরের ঘরে। হ্যাঁ, ওপরের ঘরের দরজা তো আবার ভেতর থেকে বন্ধ করা যাবে না। একবার এসো তো অমরজিৎ, নিচের ঘরগুলো একবার পরীক্ষা করে দেখি। নিচে দুটো ঘর, তবে দুটো ঘরের মধ্যে একটা ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। তার পাশে রান্নাঘর। রান্নাঘরের দরজাটা সামান্য খোলা। নিখিলেশ হঠাৎ করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, তারপর ঘুরে এসে বলল, রমাকান্তবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ঘরে যে খাবার দাবার রয়েছে তার কোনো কিছুই আপনি আজ খাবেন না। প্রয়োজন হলে বাইরের কোথাও খাবেন। না না, বাইরে গেলেও হবে না। এই কি করা যায় বলো তো অমরজিৎ? আসলে কি সন্দেহ করছো সেটা তো আমি এখনো বুঝতেই পারছি না। তোমার কি মনে হয় খাবারের মধ্যে কেউ কিছু মিশিয়ে দিতে পারে? আচ্ছা রমাকান্তবাবু, আপনি নিজের ঘরে শোবেন, কিন্তু বিছানায় শোবেন না, শোবেন নিচে মেঝেতে।
আর ঘরের দরজা ভালো করে বন্ধ করবেন, জানালাও ভালো করে বন্ধ করবেন। কোথাও যেন কোনো ছিদ্র না থাকে। সম্ভব হলে আজ বাড়িতে রাখা কোনো খোলা খাবার কিংবা যাতে বিষ মেশানো যেতে পারে তেমন কিছু খাবেন না। তাহলে কি করব নিখিলেশ বাবু? আমি তো আজ সকালে নিজেই সব রান্না করলাম। আসলে কাজের জায়গায় আমায় নিজের হাতে রান্না করে নিতে হয় তো। সমস্ত খাবার কি ফেলে দিতে হবে? হ্যাঁ, তাই করবেন। আর যাই নতুন করে রান্না করবেন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন। বাড়িতে যেখানে যা খুশি থাকতে পারে একটু সাবধানে আপনি আজকের দিনটা থাকুন। কাল সকালে আমি আসবো, তারপর যা ব্যবস্থা করার আমি করব। আজকের দিনটা আপনি সাবধানে থাকুন। সেদিনের মতো আমরা রমাকান্তবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। গোটা পথে নিখিলেশ আমার সাথে কোনো কথা বলল না। বাড়িতে এসে নিজের ঘরে ঢোকার সময় বলল, অমরজিৎ, তোমার লেখার কাজ বাকি রয়েছে, তুমি তাহলে সেইটা করে নাও। আমার কিছু কাজ রয়েছে, তোমার সাথে একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে। আমি বুঝতে পারলাম নিখিলেশ এখন আমায় কিছুই বলতে চাইছে না, তাই আমিও আর জোর করলাম না। খাবার টেবিলেও কিন্তু নিখিলেশের সাথে তেমন কোনো কথা হলো না। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই নিখিলেশ বেরিয়ে গিয়েছিল। বৌঠানকে বলতেই বৌঠান জানালো কোনো একটা কাজে তাকে বেরোতে হবে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে বলেছে। তোমায় টেলিফোনের কাছে থাকতে বলেছে, যদি কোনো টেলিফোন আসে তাহলে সেটা ধরতে বলেছে। আমি আর কি করি, লেখার কাজে মন বসলো না। বারবার কেসটার ব্যাপারেই ভেবে চলেছিলাম। তাই নিখিলেশের ঘরেই একটা বই নিয়ে বসলাম। ফোনটা এলো দুপুরের দিকে। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরতেই ওপার থেকে প্রথমে কোনো গলা ভেসে এলো না। আমি বললাম, হ্যালো, কে বলছেন? মার্কাস, শুধু শুধু সব জায়গায় নাক গলাতে বারণ করো তোমার বন্ধুকে, না হলে ওই গুপ্তচরকে যেভাবে শেষ করেছি তোমার বন্ধুকেও ঠিক সেইভাবে শেষ করব। মার্কাস কিন্তু দ্বিতীয়বার কাউকে সাবধান করে না, একেবারে খালাস করে দেয়। গলার স্বর আর কথাগুলো শুনে আমি কেমন যেন স্তিমিত হয়ে গেলাম। টেলিফোনটা যে কখন কেটে গেছে তা বুঝতেই পারিনি। হঠাৎ করেই বৌঠান ঘরে এসে পর্দা সরিয়ে আমার দিকে তাকালো। বৌঠানকে দেখেই টেলিফোনটা নামিয়ে রাখলাম। বৌঠান আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরে বলল, কি হয়েছে বলো তো ঠাকুরপো? আমি আমতা আমতা করে শুধু একটা কথাই বলতে পারলাম, মার্কাস। বৌঠান, নিখিলেশের বিপদ হতে পারে। নিখিলেশ যতবারই কোনো বড় বিপদে পড়েছে ততবারই আমি তার পাশে ছিলাম, কিন্তু এবার নিখিলেশ তো কৃষ্ণনগরে রওনা হয়ে গেছে। এখন এই যে মার্কাস যদি নিখিলেশের পিছু পিছু সেখানে কি পৌঁছয় তাহলে কি হবে? কিন্তু একটা ব্যাপার ভেবে খানিকটা স্বস্তি পেলাম যে এই মার্কাস যদি কোনো দল হয় তাহলে সেই দলের লোকেরা বোধহয় এখনও জানতে পারেনি নিখিলেশ কৃষ্ণনগরে গিয়েছে। না হলে শুধু শুধু আমায় টেলিফোন করে এসব কথা বলার কারণ কি? যে কথাটা নিখিলেশকে বলার ছিল সে কথাটা তো আর আমায় বলবে না। নিখিলেশ ফিরে এলো পরদিন সকালে, তবে প্রথমে এসে বাড়িতে এলো না। কৃষ্ণনগর থেকে ফিরে এসে থানায় গিয়েছিল, সেখান থেকেই টেলিফোন করলো। আমি আর বৌঠান দুজনেই নিখিলেশের জন্য চিন্তায় উত্তেজিত হয়েছিলাম। তাই পরদিন সকালে আবার টেলিফোনের কাছাকাছি ছিলাম। একসময় টেলিফোন বাজতেই আমি ভয়ে ভয়ে টেলিফোনটার দিকে এগিয়ে গেলাম। আবার যদি টেলিফোন করে? খানিকটা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে টেলিফোনটা কানে তুলে নিয়ে চেপে ধরলাম। কোনো কথা বললাম না। একটু পরে অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো, কি ব্যাপার বলো তো অমরজিৎ? আমি চলে আসার পর কেউ টেলিফোন করেছিল নাকি? না হলে তুমি এতটা ভয় তো পাও না? তুমি কোথায়? তুমি এখনো বাড়িতে ফিরে এলে না? আর তুমি জানলে কি করে কেউ ফোন করেছিল? আমি থানায় রয়েছি অমরজিৎ, আমার সাথে রমাকান্তবাবু আছেন। তবে কৃষ্ণনগর থেকে অনেক কিছু জানা গেছে, বাড়িতে ফিরে তোমায় সব বলছি। এবার বলো তো, কে টেলিফোন করেছিল? মার্কাস দলের কেউ? আমার গলা শুনেই কি তুমি ব্যাপারটা অনুমান করছো নিখিলেশ? অপর প্রান্ত থেকে নিখিলেশের হাসি শোনা গেল। তারপরে বলল, অমরজিৎ, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক।
আমরা যাদের সাথে লড়াইতে নেমেছি তারা খুব সহজ একটা অপরাধী নয়, এদের গোটা একটা দল রয়েছে। আচ্ছা, তোমায় বাড়ি ফিরে সবটা বলছি। তোমায় কি বলেছিল বলো তো, আমায় সাবধান করে দেওয়ার জন্য? আমার মনে হয় ওরা এখনো জানতে পারেনি যে তুমি কৃষ্ণনগর গিয়েছো, তাই আমাকে টেলিফোন করে। ভুল করছো অমরজিৎ, ওরা আমাদের ব্যাপারে সমস্ত খবরই রেখেছে। ট্রেনে আমাদের পিছু নিয়েছিল একজন, তবে তাকে কোনোভাবে চোখে ধরে নিতে পেরেছি। তবে আমরা যে কৃষ্ণনগর গিয়েছি সেটা বোধহয় তিনি বুঝতে পেরেছিলেন, কারণ কৃষ্ণনগরের স্টেশনে ফেরার সময় গাড়ি ধরার পথে রমাকান্ত বাবুর উপর কেউ হামলা করেছিল। আমি এই কথায় অবাক হয়ে গেলাম। তারপরে বললাম, সে কি, রমাকান্ত বাবুর উপর হামলা? তাহলে কি ওরা সবটাই জানে? এখন রাখো অমরজিৎ, আশা করছি দুপুরের মধ্যে বাড়িতে ফিরে যাব। আমায় একবার এখান থেকে রমাকান্ত বাবুর বাড়িতে যেতে হবে, তারপর আরো কিছুটা কাজ আছে। আর রমাকান্ত বাবু কিন্তু বেশ ভয় পেয়েছেন জানো অমরজিৎ। সেটাই কি স্বাভাবিক নয়? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। টেলিফোন রাখার একটু পরেই বৌঠান আমাদের ঘরে এসে হাজির। আমায় বলল, তোমার বন্ধুর কি খবর বলো তো? আজ সকালে ফিরবে বললো, এখনো ফেরার নাম নেই। রয়েছেটা কোথায়? আরেকটু হলে আমি মুখ ফসকে রমাকান্ত বাবুর উপর হামলা হওয়ার কথাটা বলে ফেলছিলাম। তারপর সামনে নিয়ে বললাম, এইমাত্র নিখিলেশ টেলিফোন করেছিল, থানায় রয়েছে, বলল কয়েকটা কাজ করে দুপুরের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কার সাথে কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল সেই ব্যাপারে কি হলো? কই, টেলিফোনে তো আমায় কিছু জানায়নি। বললো তো বাড়ি ফিরে সবটা বলবে। এখন অপেক্ষা করা ছাড়া আর তো কিছু করারও নেই। তুমি তো নিখিলেশকে চেনোই। বৌঠান আর কিছু বলল না, আমার জন্য চা নিয়ে এসেছিল। সেটা টেবিলের ওপর রেখে নিজের মতো রান্নাঘরের দিকে চলে গেল। কৃষ্ণনগরে গিয়ে কয়েকটা নতুন ব্যাপার জানা গিয়েছে। যেমন এই যে শ্যামাকান্ত রায় কৃষ্ণনগরে থাকতেন, তার ভাইয়ের স্ত্রী এবং তাদের দুটো ছেলে মেয়ের সাথে। সেখানে শ্যামাকান্ত বাবুর সাথে কারোর খুব একটা বেশি সম্পর্ক না থাকলেও এক ভদ্রলোককে আমরা পেয়েছিলাম যার নাম অনন্ত মজুমদার, যার সাথে শ্যামাকান্ত বাবুর সম্পর্ক ভালো ছিল। তিনি রমাকান্ত বাবুকে দেখে বেশ খুশি হয়েছিলেন। প্রথম দিনে বুঝতেই পারেননি যে রমাকান্ত বাবু আসলে শ্যামাকান্ত বাবুর ছেলে। পরে ব্যাপারটা বুঝতে পারায় ভদ্রলোক নিজেই তাকে শ্যামাকান্ত বাবুর বন্ধু বলে পরিচয় দেন। কিন্তু শ্যামাকান্ত বাবু আসলে কি করতেন সে ব্যাপারে জানা গেছে? অনন্তবাবুর কাছ থেকে জানা গেছে ছোট থেকে শ্যামাকান্ত বাবুর ইচ্ছে ছিল পুলিশ হবার, তবে কোনো কারণে তার সেই ইচ্ছে পূরণ হয়নি। তাই তিনি কোনো একটা ব্যবসা শুরু করেছিলেন। তবে আসলে তিনি কিসের ব্যবসা করতেন সে কথা কেউ জানত না। তিনি মাসে মাত্র 2-1 বার বাড়িতে ফিরে আসতেন। এই ব্যাপারটা অনন্তবাবু নিজেও বলেছেন, যদিও রমাকান্ত বাবুর কাছ থেকে এটা আমরা আগে জানতে পেরেছিলাম, তাই তো? আর ওই শ্যামাকান্ত বাবুর ভাই এবং তার পরিবারের হঠাৎ করে বিষক্রিয়ায় মারা যাওয়ার ব্যাপারটা, এখানে রমাকান্ত বাবু একটু ভুল বলেছিলেন। হয়তো যখন ঘটনাটা ঘটে তখন তিনি অনেকটাই ছোট, তাই তার কিছুই মনে ছিল না। আসলে সেদিন রাতে যখন রমাকান্ত বাবুর মাকে কোনো অচেনা ব্যক্তি ফোন করে, তখন তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন শ্যামাকান্ত বাবুর ভাই। আর সেই ঝাঁপিয়ে পড়ার সময় শ্যামাকান্ত বাবুর ভাই হাতে করে ওপর থেকে নিয়ে এসেছিলেন একটা লম্বা ছুরি। সেই ছুরি দিয়ে তিনি অচেনা ব্যক্তির কাঁধে আঘাত করেছিলেন। সে সময় রমাকান্ত বাবু ছোট, তাই সে ব্যাপারটা তাকে জানানো হয়নি। তবে ওই গ্রামের সকলেই সেটা জানে। তারপরে শ্যামাকান্ত বাবু ওখান থেকে চলে আসেন, তাই গোটা ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু তার কয়েক বছর পরে, অর্থাৎ ব্যারাকপুর থেকে কলকাতায় রমাকান্ত বাবুদের চলে আসার অনেক পরে, কৃষ্ণনগরের শ্যামাকান্ত বাবুর ভাইয়ের পরিবারের উপর কেউ একজন আঘাত করে। আসলে বিষক্রিয়াটা যে কিভাবে হয়েছিল তা কেউ বুঝতে পারেনি। এমনকি পরদিন সকালে আশেপাশের লোকেরা মৃতদেহ দেখতে পেয়েছিল, তবে মৃত্যুটা হয়েছিল কিন্তু ভয়ানক অমরজিৎ। নিখিলেশ আর আমি মিলে এমন অনেক বিপদ দেখেছি, এমন অনেক ভয়ানক মৃতদেহও দেখেছি, কিন্তু তারপরেও আমি কেমন যেন চমকে উঠলাম। তাই বললাম, ভয়ানক মানে? তুমি কি বলতে চাইছো? নিখিলেশ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বৌঠান এসে ঘরে ঢুকলো। আমাদের শেষের কথাগুলো বোধহয় কিছু শুনতে পেয়েছিল, তাই বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? তুমি তো সেই সকালে ফিরবে বলে দুপুরে ফিরলে, আর এখন কি কথা হচ্ছিল? ভয়ানক কি? নিখিলের সামনের চেয়ারে বসে একবার কেশে উঠল। এর অর্থ আমি স্পষ্ট বুঝতে পারলাম।
যাতে আমি কোনো কথা না বলি। তার বদলে নিখিলেশ বলে উঠল, আসলে আসলে কৃষ্ণা, আসলে ট্রেনে যে কি ভয়ানক ভিড়, এই সময় যে এত ভিড় ট্রেনে হতে পারে তার ধারণাই আমার ছিল না। যে কাজের জন্য গিয়েছিলে সেই কাজ কিছু হয়েছে কি? আর ওই তোমার সাথে যিনি গিয়েছিলেন, কি যেন নাম, রমাকান্ত বাবু, তার কোনো একটা বিপদ রয়েছে বলেছিলে, তবে ব্যাপারটা কি হলো? এখনো সেসব কিছুই জানা যায়নি। রমাকান্তবাবুর বাবা শ্যামাকান্তবাবুর ব্যাপারটা বড় অদ্ভুত। তিনি যে আসলে কিসের ব্যবসা করতেন, কি করতেন, তার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। অথচ ভদ্রলোক 12 বছর ধরে কলকাতায় রয়েছেন। তার ছেলের পড়াশোনা ও নিজেদের সংসারের খরচা সব কিছু চালাচ্ছেন। বাড়িও করেছেন, তবে 12 বছর ধরে কিন্তু কোনো কাজ করেন না। এত টাকা তার কাছে আসছে কোথা থেকে? বৌঠান আমাদের সামনের ফাঁকা চেয়ারে বসে নিখিলেশের কথা শুনতে লাগলো। নিখিলেশ বলে চলল, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, বুঝলে কৃষ্ণা। এই যে রমাকান্ত বাবুর উপরে কিংবা শ্যামাকান্ত বাবুর উপরে এই এত বছর পরে আক্রমণ করার কারণটা কি? এত বছর পর তাদের কেউ খুঁজে পেয়েছে নাকি অন্য কিছু? দেখো, তোমাদের মতো কেসের ব্যাপারে তো আমি অত কিছু জানি না, তবে আমার মনে হয় এত বছর পরে, তুমি যেটা বলেছিলে 20 বছর পরে, আমার মনে হয় 20 বছর পরে অপরাধীদের কেউ ফিরে এসেছে, কিংবা 20 বছর পরেই এই শ্যামাকান্তবাবু এবং রমাকান্তবাবুকে খুঁজে পাওয়া গেছে। তাহলে শ্যামাকান্তবাবু প্রথমে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর এলেন, তারপর 1 বছরের মধ্যে কলকাতায় চলে এলেন। প্রথম থেকেই তিনি ছেলেকে তার কাছ থেকে দূরে রাখতেন। কেন? তিনি হয়তো ভয় পেতেন যে অপরাধীরা তাদের খুঁজে বার করতে পারলে তাদের প্রাণের ভয় রয়েছে। এখানে তো আমার মনে হয় তোমার ধারণাই ঠিক। এতদিন পরেই হয়তো শ্যামাকান্ত বাবুকে ওরা খুঁজে পেয়েছে। নিখিলেশ কিছু বলল না, চুপ করে বসে রইল। একটু পরেই বৌঠান ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে নিখিলেশ বলল, কৃষ্ণনগর স্টেশনে রমাকান্তবাবুকে কেউ ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিচ্ছিল। ভিড়ের সুযোগ নিয়ে এই কাজটা করতে গিয়েছিল। শেষ মুহূর্তে আমি দেখতে পেয়ে রমাকান্তবাবুকে টেনে নিয়ে আসি, তবে তাতে অন্য একটা বিপদ ঘটে যায়। রমাকান্তবাবুকে আমার টেনে আনায় যে ভদ্রলোক ধাক্কা দিতে চেয়েছিলেন তিনি অন্য একজনকে ধাক্কা দিয়ে ফেলেন। কি সর্বনাশ! লোকটাকে ধরতে পারোনি? চেষ্টা তো করেছিলাম অমরজিৎ, তবে লোকটা প্ল্যাটফর্মে এসে ট্রেনের সামনের দিক থেকে লাইনে নেমে অন্যদিকে চলে যায়, তাই তাকে আর ধরা যায়নি। বুঝতেই পারছো, সামান্য সময়ের মধ্যে ব্যাপারটা ঘটে গেছে, আর ততক্ষণে ট্রেনটা গোটা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। চেষ্টা করেছিলাম, কিন্তু রমাকান্তবাবুর যে বিপদ রয়েছে সেটা আরও একবার বোঝা গেল। তবে তার বাড়িতে যদি তার উপর কেউ আক্রমণ করার চেষ্টা করে, সেটা নিয়েই আমি ভাবছি। আচ্ছা, রমাকান্ত বাবুর বাড়ির বাইরে যদি পাহারা বসানো হয় তাহলে? অমরজিৎ, তুমি আন্দাজ করতে পারছো না এই মার্কাস আসলে কত ভয়ঙ্কর একটা দল। যখন আমাদের জন্মই হয়নি তখন থেকেই মার্কাস দল কলকাতার বুকে রয়ে গেছে। তাদের ধরা সম্ভব না। আসলে তাদের দলে ঠিক কে কে রয়েছে, তাদের ঘাঁটি কোথায়, কোনো কিছুই জানা যায়নি। তবে 20 বছর আগে তাদের বেশ কয়েকজনকে আকস্মিকভাবে ধরা গিয়েছিল কোনো একজনের উড়ো খবরের মাধ্যমে। অন্তত পুলিশের কাছে সেটুকুই জানা গেছে। আরও খোঁজখবর আমি চালাচ্ছি, তবে যদি এই মার্কাস দল রমাকান্তবাবুর পেছনে থাকে আর শ্যামাকান্তবাবুর খুনের পেছনে থাকে, তাহলে ব্যাপারটা সহজ হবে না। কেসের ব্যাপারে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে নিখিলেশ ঘুমোতে চলে গেল। আমিও নিজের ঘরে চলে গেলাম। ভাবছিলাম মার্কাস দল ঠিক কতটা ভয়ানক। আমাদের জন্মের আগে থেকে একটা দল এখনও রয়েছে। তার মধ্যে দলের কিছু লোক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তবুও সেই দল শ্যামাকান্তবাবুকে খুঁজে বার করে মেরেছে। ব্যাপারটা কিন্তু সত্যিই সহজ নয়। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই নিখিলেশ আবার কোথায় যেন বেরিয়ে পড়ল। এবার কিন্তু আমি সত্যিই রাগ করলাম না। এমন একটা ব্যাপারে নিখিলেশ তদন্ত করে চলেছে, সে ব্যাপারে যখন তখন বেরিয়ে পড়তে হবে। ফিরে এলো একেবারে সন্ধ্যার সময়। এই নিয়ে বৌঠানও দেখলাম সেদিন রাগারাগি করল না। তার কারণ পরে বুঝতে পেরেছিলাম।
আসলে নিখিলেশ কোথায় গিয়েছিল সেটা বৌঠানকে বলেই গিয়েছিল। তবে সেদিন সন্ধে যখন নিখিলেশ ফিরে এলো তখন তার মুখটা কেমন থমথমে। নিজে থেকে কিছু না বললে আমিও আর কিছু জিজ্ঞাসা করব না এমনটাই ভেবে রাখলাম। তবে একটু রাত্রের দিকে নিখিলেশ আমায় নিজের ঘরে ডাকলো। দেখতে পেলাম টেবিলের ওপর একটা খাতা নিয়ে বসেছে। কি ব্যাপার, নতুন কিছু জানা গেছে? 20 বছর আগে এই মার্কাস দলের একটা ছোট্ট দল ব্যাংক ডাকাতির কোনো একটা পরিকল্পনা করেছিল। 20 বছর আগে মানে বুঝতেই পারছো, তখনকার দিনে ব্যাংকের নিরাপত্তার ব্যবস্থা এতটা উন্নত হয়ে ওঠেনি। তবে সেই সময় ওই দলটাকে পুলিশ ধরতে পারে কোনো একজনের খবরের ভিত্তিতে। তবে কার খবরের ভিত্তিতে সে কথা কিন্তু জানা যায়নি। আমার মনে হয় এর পেছনে পুলিশের কোনো গুপ্তচর রয়েছে। আর ঠিক তেমনভাবেই আজ থেকে প্রায় 12 বছরের একটু আগে এই মার্কাস দলের আরও কয়েকজন সদস্য ধরা পড়ে যায়। সেখানেও কিন্তু একজন খবর দিয়েছে। দুটো ঘটনার মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে অমরজিৎ। তবে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে তাদের আস্তানার একটা খবর দিয়েছিল পুলিশকে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে ধরতে পারে। আচ্ছা, তাহলে এমনটাও তো হতে পারে যে সম্প্রতি সেই দলের মধ্যে কেউ ছাড়া পেয়েছে। নিখিলেশ আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুমি ঠিকই ধরেছ অমরজিৎ। আমার মনে হয় এবার আমরা কেসটা আস্তে আস্তে গুটিয়ে আনতে পারছি। 12 বছর আগে ধরা পড়া দলের কয়েকজন বছর খানেক আগে ছাড়া পেয়েছে। তবে 20 বছর আগে যারা ধরা পড়েছিল তাদের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ জোগাড় হয়েছিল বলে তাদের আর ছাড়া পাওয়া হয়নি। 12 বছর আগের কেসটায় ধরা পড়া মানুষদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সঠিক প্রমাণ পাওয়া যায়নি বলে তাদেরকে তখনই ছেড়ে দেওয়া হয়েছিল। বাকি যারা 12 বছরের জন্য জেলে গিয়েছিল তাদের সম্প্রতি ছাড়া হয়েছে। আসলে তাদের 14 বছরের জেল হয়েছিল, কিন্তু তুমি তো জানোই আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা কেমন। আর তাই তাদের ভালো হয়ে থাকার জন্য তাদের শাস্তির মেয়াদ 2 বছর কমে গেছে। আর তারাই জেল থেকে বেরিয়ে এসে খুঁজে বার করেছে শ্যামাকান্তবাবুকে, তারপর তাকে খুন করেছে, তাই তো? কিন্তু এখানেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, শ্যামাকান্তবাবু খুন হয়েছে তার ঘরের ভেতর বিছানায় শোয়ার পরে। দেখো অমরজিৎ, কেসের ব্যাপারে একটু একটু করে এগোতে হয়। আমি এখনই তার খুনের ব্যাপারটা নিয়ে ভাবতে চাইছি না। যে কেউ বাইরের থেকে এসে তার বিছানার তলায় ওই সূঁচটা রেখে দিতে পারে, সে ব্যাপারটা পরে ভাববো। প্রথমে আমাদের জানা দরকার শ্যামাকান্তবাবুর ব্যাপারে আর এই মার্কাস দলের ব্যাপারে। সেই কাজটাই আমি করছি। তাহলে এখনো পর্যন্ত তুমি কি কি জানতে পেরেছো? 12 বছর আগে যারা পুলিশের কাছে ধরা পড়েছিল তাদের মধ্যে কয়েকজন সম্প্রতি মুক্তি পেয়েছে। তাদের মধ্যে 2 জনের নাম ঠিকানা আমি জোগাড় করতে পেরেছি। তবে আশা করি সেখান থেকে তাদের পাওয়া যাবে না। ভবানীবাবুকে থানাতেই রাখতে বলেছি, কারণ তারও বিপদ রয়েছে। আচ্ছা, তাহলে এবার কি করবে? কাল আমাদের একটু বেরোতে হবে। এই 2 জনের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। তাছাড়া রমাকান্তবাবুর বাড়িতেও আর একবার যেতে হবে। তার বিপদ রয়েছে, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিপদটা কোন পথে আসতে চলেছে সেটাই বুঝতে পারছি না। আর দাসবাবুকে বলেছি এই শ্যামাকান্তবাবুর ব্যাপারে আরও খোঁজ খবর বার করে আনতে। অনন্তবাবুর কাছ থেকে আমি জানতে পেরেছিলাম ব্যবসার কাজের সময় শ্যামাকান্তবাবুকে বেশিরভাগ সময়ই কলকাতায় আসতে হতো। তার মানে তার একটা কোনো না কোনো ব্যবসার সূত্র আমরা এই কলকাতাতেও পেয়ে যাব। নিখিলেশের কথা মতো সমস্ত কাজ হলো। পরদিন সকালে নিখিলেশ যে 2 জনের নাম ঠিকানা খুঁজে বার করতে পেরেছিল তাদের খোঁজ করতে আমরা চললাম। নিখিলেশের বার করা ঠিকানা মতো আমরা পৌঁছলাম। একটা চায়ের দোকানে ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এখানে শান্তনু হালদার বলে একজন রয়েছেন, তার বাড়িটা কোথায় আপনি বলতে পারবেন? একগে শান্তনু হালদার? আমি তো এখানে প্রায় 8 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু ওই নামের কাউকে তো এখানে থাকতে শুনিনি। আপনারা ঠিক ঠিকানা নিয়ে এসেছেন তো? শান্তনু হালদারের বাড়ি তো এখানে ভেতরে একটা কালী মন্দির আছে না, সেই মন্দিরের আশেপাশেই শান্তনু হালদারের বাড়ি। মন্দিরের আশেপাশে একটা বাড়ি আছে, তবে সেই বাড়িটায় কেউ থাকে বলে তো জানি না। আপনারা একবার ভেতরে গিয়ে খোঁজটা করে দেখুন। জান, আমি ভেতরে গিয়ে কালী মন্দিরটা খুঁজে পেলাম। তার আশেপাশে একটা বাড়ি রয়েছে, যেটা বেশ পুরনো। বোঝা যায় কিছু বছর ধরে রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির আশেপাশে জঙ্গল মতো হয়েছে।
আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি দেখে একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজছেন আপনারা? ও বাড়িতে তো আর কেউ থাকে না। এই বাড়িতে শান্তনু হালদার বলে এক ভদ্রলোক থাকতেন আজ থেকে 12 বছর আগে। তার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আমি তো এখানেই থাকি, কিন্তু আপনারা ওনার ব্যাপারে খোঁজ খবর কেন করছেন? এই কে আপনারা? আমার নাম নিখিলেশ। আসলে পুলিশের একটা কেসের ব্যাপারে আমি... লোকটার দুটো চোখ যেন বড় বড় হয়ে গেল। তিনি বললেন, নিখিলেশ রায় মানে ওই যে এই গোয়েন্দা নিখিলেশ রায়? ও আচ্ছা আচ্ছা, আপনার অনেক নাম শুনেছি দাদা, কিন্তু আপনার সাথে কখনো দেখা হয়নি তো তাই চিনতে পারিনি। কিন্তু কি ব্যাপার বলুন তো স্যার হঠাৎ? আসলে ওই শান্তনু হালদারের সাথে একটু দরকার ছিল। শুনেছি সম্প্রতি উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। ভদ্রলোক আমাদের দিকে খানিকটা এগিয়ে এলেন, তারপর মাথাটা নিচু করে বললেন, আমিও ব্যাপারটা শুনেছি, তবে শান্তনু হালদারের মা বেঁচে ছিল এই আজ থেকে বছর 2 আগে পর্যন্ত। মায়ের মৃত্যুর সময় ওই ভদ্রলোক একবার এসেছিলেন, সাথে পুলিশও ছিল। তারপরে আর তাকে দেখা যায়নি। তবে মাসখানেক ধরে পাড়ার লোকেরা বলে তাকে নাকি রাতের বেলার দিকেই দেখা যায়। আমার মনে হয় রাতের বেলা ওই বাড়ির ঢোকার পিছনের দিকে একটা রাস্তা রয়েছে না, ওখানেই কিছু ঘটনা ঘটে। এই কি ব্যাপার বলুন তো স্যার? হ্যাঁ, কোনো চুরি না খুন? একটা চুরির ব্যাপারেই খোঁজ খবর করছিলাম। আসলে যে চুরির জন্য ভদ্রলোক জেল খেটেছিলেন সেই চুরির ব্যাপারেই। নিবারণবাবুর কাছ থেকে এর বেশি কিছুই জানা গেল না। তবে শান্তনু হালদার যে রাতের দিকে বাড়িতে ফিরে আসেন সে কথাটা ওই পাড়ার আরও 2-1 কাছ থেকে জানা গেল। আরেক ভদ্রলোকের ব্যাপারে নিখিলেশ যা খবর জোগাড় করতে পেরেছিল সেখানেও আমরা গেলাম, কিন্তু সেখানেও একই ব্যাপার। ওই ভদ্রলোকের সম্প্রতি তার বাড়ির আশেপাশে অনেকেই দেখেছে, তবে তার বাড়িতেও তিনি থাকেন না। তবে এখানে সেই ভদ্রলোকের পরিবারের লোকজন ছিল, তাদের সাথে আমরা কথা বললাম। জানা গেল জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি বাড়িতে এসেছিলেন, তবে তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আসলে একজন জেল খাটার সঙ্গে পাড়ায় থাকবে সেটা আশেপাশের লোকেরা চাননি। তাছাড়া যিনি অপরাধী তার বাবা আসলে সমাজের একজন অতি উচ্চ স্তরের ব্যক্তি, তিনি নিজেও চাননি তাকে বাড়িতে রাখতে, তাই তাকে এখানে থাকতে দেওয়া হয়নি। শান্তনু হালদারকে রাতের বেলা তার বাড়িতে আসতে অনেকেই দেখেছে, তবে এই ভদ্রলোক যার নাম অবিনাশ সামন্ত তাকে আমরা কোথায় পাব? কথা বলতে গিয়ে আমরা কোনো কিছু জোগাড় করতে পারলাম না। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম, তারা এই শহরেই কোথাও আছে। বাড়ি ফেরার পরে দাসবাবুর টেলিফোন এলো। দাসবাবুর সাথে কথাবার্তা বলার পরে নিখিলেশ জানালো, শ্যামাকান্ত বাবুর সঙ্গেই শান্তনু হালদার, অভিনয় সামন্ত কিংবা মার্কাস দলের সদস্যদের কোনো না কোনো একটা যোগাযোগ তো আছেই। অমরজিৎ, সেটাই বোঝা যাচ্ছে না জানো। একটা লোক নিজের সমস্ত অতীত মুছে ফেলে কিভাবে এখানে বসবাস করতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। আমার কিন্তু একটা কথা মনে হয় নিখিলেশ, আমার মনে হয় এই শ্যামাকান্ত বাবু আসলে এদের দলেরই লোক ছিলেন। তারপর 12 বছর আগে কোনো কারণে তিনি হয়তো দল ছেড়ে দিয়েছিলেন, আর সেই কারণে তার স্ত্রীকে ওই দলের লোকেরা মারে। তাকেও মারার জন্য খুঁজছিল, হয়তো তাই তিনি সেখান থেকে কলকাতায় চলে আসেন। কলকাতাতেই কেন? অন্য যে কোনো কোথাও চলে যেতে পারতেন, তবে কলকাতাতে এলেন কেন, যেখানে এই সমস্ত দলটার আসল কার্যকলাপ কলকাতাতেই রয়েছে? তিনি হয়তো ভেবেছিলেন যে কলকাতাতে থাকলে ওরা কলকাতায় খুঁজে দেখবে না, আর তাছাড়া গোটা দলের অনেকেই তো ধরা পড়ে গিয়েছিল, তুমিই তো বলেছিলে। তাই হয়তো তিনি ভেবেছিলেন যে এত বছর পরে তারা সমস্তটাই ভুলে যাবে। কিন্তু কেউই ভোলেনি অমরজিৎ, কেউই ভোলেনি। ওই দলের সবাই মনে রেখেছে, তাই এই দুজন বাইরে বেরিয়ে সেই শ্যামাকান্তবাবুর খুনটা করে। কিন্তু দাসবাবু কি জানালো? দাসবাবু জানালেন এই গোটা দলের আরো অনেক সদস্য কলকাতাতেই ছড়িয়ে রয়েছে, এমনটা জানা যাচ্ছে। তবে 20 বছর আগে যারা ধরা পড়েছিল তারা ধরা পড়ার পরে দলটা সামান্য শক্তিহীন হয়ে পড়ে। তারপর আবার নতুন করে কাজ শুরু হয়। তবে 12 বছর আগেই দলটার ধরা পড়ার পরে মার্কাস দলের সদস্যরা কিন্তু একেবারেই নিষ্ক্রিয় হয়ে যায়। একটা ব্যাপার নিখিলেশ, ওই যে শ্যামাকান্ত বাবুর বাড়িতে যে বাক্সটা আমরা খুঁজে পেলাম তার মধ্যে যেগুলো ছিল, তাছাড়া তোমার কাছে যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো থেকে কি কিছু জানা যাচ্ছে? কাগজপত্রগুলো আমায় এই কেসে অনেকটা সাহায্য করেছে।
আসলে কাগজপত্রগুলো থেকে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যেগুলো বাকিদের অপরাধের ব্যাপারে একটা শক্ত প্রমাণ দিচ্ছে। 20 বছরের পর থেকে 12 বছর পর্যন্ত এই মার্কাস দলের সমস্ত কর্মকাণ্ড ওই কাগজে লিপিবদ্ধ করা রয়েছে। তার সাথে কিছু হাতে তোলা ছবিও রয়েছে। তাহলে কিন্তু শ্যামাকান্ত বাবু দলের সাথে যুক্ত থাকতেই পারে, না হলে তার কাছে এত প্রমাণ আসবে কি করে? তবে এই প্রমাণগুলো তুমি পুলিশের হাতে তুলে দিচ্ছ না কেন? প্রথমে আমাদের খুঁজে বার করতে হবে শ্যামাকান্ত বাবুর সাথে দলের সম্পর্কটাকে, তারপর খুনিকে, তারপর না হয় আমি এই প্রমাণগুলো পুলিশকে দিয়ে দেবো। তবে তার আগে কিছুই করা যাবে না। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। নিখিলেশ এগিয়ে গিয়ে টেলিফোনটা ধরল, তারপর বলল, হ্যাঁ রমাকান্ত বাবু বলুন। সে কি, কখন হলো? আর আপনি ঠিক আছেন তো? না, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি বাড়িতেই থাকুন, একটু সাবধানে থাকবেন, আমরা এখনই আসছি। নিখিলেশ টেলিফোন রেখে জামা বদলাতে বদলাতে বলল, অমরজিৎ, তৈরি হয়ে নাও, আমাদের একটু বেরোতে হবে, রমাকান্ত বাবুর বাড়িতে যেতে হবে। রমাকান্ত বাবুর কোনো বিপদ হয়নি তো? না, তবে রমাকান্ত বাবুর একটা বড় বিপদ হতে পারত। কাল রাতে নাকি কেউ রমাকান্ত বাবুর বাড়িতে একটা সাপ ঢুকিয়ে দিয়েছিল। বিছানার ওপর পর্যন্ত সাপটা চলে এসেছিল, তবে ভাগ্য ভালো রমাকান্ত বাবু বিছানায় ঘুমাননি, নিচে ঘুমিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, সাপ যদি বাড়িতে ঢোকে তাহলে সেটা তো মেঝে থেকে বিছানার উপরেই যাবে, সেক্ষেত্রে নিচে ঘুমালে তো তার বিপদ বেশি থাকার সম্ভাবনা। আমি তাকে মেঝেতে ঘুমোতে বলেছিলাম। আমি এতটা আন্দাজ করতে পারিনি অমরজিৎ, তবে বিপদ যখন কিছুই হয়নি তখন গিয়ে ব্যাপারটা দেখতেই হবে। আমার কিন্তু মনে হচ্ছে এই মার্কাস দল আমাদের পেছনে রয়েছে। রমাকান্ত বাবুর ক্ষতি না করা পর্যন্ত তারা চুপ করে বসে থাকবে না। রমাকান্ত বাবুর বাড়ির আশেপাশে পাহারা রাখার ব্যবস্থাটা এবার করতেই হবে, আর কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আমরা একটু পরেই গিয়ে পৌঁছলাম রমাকান্ত বাবুর বাড়িতে। নিখিলেশের গলা শুনে রমাকান্ত বাবু দরজা খুললেন। তার চোখে মুখে যে একটা ভয় রয়েছে তা বোঝাই যাচ্ছে। মাথার চুল এলোমেলো, এই কয়েকদিনের মধ্যেই তার চোখের তলায় কালি পড়েছে। চোখের চশমাটা ঠিক করতে করতে তিনি বললেন, কাল রাতের দিকেই মনে হচ্ছিল বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। আর ভবানী কাকা যেমন বলেছিল ঠিক তেমনই ছাদের ওপরও কারুর হাঁটা চলার শব্দ পেয়েছিলাম। তবে আমি দরজা বন্ধ করে আপনার কথা মতো মেঝেতে ঘুমিয়ে পড়ি। রাতের দিকে একটা অদ্ভুত ফুসফুস শব্দ শুনে উঠে আলো জেলে দেখি বিছানার উপর একটা কালো রঙের লম্বা সাপ কুণ্ডুলি পাকিয়ে পড়ে রয়েছে। তারপর যে কতটা ভয় পেয়েছিলাম নিখিলেশ বাবু, ওহ, সে বলে বোঝাতে পারবো না। আমি বাইরে থেকে একটা লাঠি জোগাড় করে তারপর সেই লাঠি দিয়ে সাপটাকে ঘর থেকে তাড়িয়েছি। তার মানে রাতের বেলা কেউ আপনার বাড়িতে এসেছিল, কিন্তু আপনাকে তো বলেছিলাম দরজা খুলবেন না। আপনার কথা আমি শুনেছি নিখিলেশ বাবু। আমি বাড়িতে ঢোকার পর দরজা বন্ধ করে রেখেছি, এমনকি এখানে থেকে যাওয়ার আগে আমি সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েই গেছিলাম। কাল বিকেল থেকেই আমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরে রয়েছি, কিন্তু সাপটা যে কোথা থেকে এলো সেটাই বুঝতে পারছি না। চলুন আপনার ঘরে গিয়ে একবার দেখা যাক। ঘরে ঢুকতেই আমরা দেখতে পেলাম গোটা ঘরটা আগের মতোই রয়েছে। একটা ব্যাপার চোখে পড়তে আমার একটু খটকা লাগলো। রমাকান্ত বাবুর ঘরের বিছানাটা একপাশে একদম দেওয়ালের সাথে, তার পাশেই একটা জানলা, তবে জানালাটা এখনো বন্ধ। নিখিলেশ এগিয়ে গিয়ে জানালাটা ভালো করে পরীক্ষা করে দেখল, তারপরে বলল, খুব একটা সম্ভাবনা নেই জানলা দিয়ে ভেতরে কিছু ঢোকানোর, তবে সাপটা এলো কি করে? আমিও কিছুই বুঝতে পারছিলাম না। আমরা ঢোকার পরেই রমাকান্ত বাবু বাইরের বড় দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। ঘরের দরজাটা খোলাই রইল, তবে এই ঘরে দরজা জানলা ছাড়া বাইরে থেকে আর কিছু ঢোকানোর মতো কোনো রাস্তাই নেই। নিখিলেশ এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করেই হেসে উঠল, তারপরে বলল, অপরাধীটা এই ঘরটা খুব ভালো করে দেখেছে। আমার মনে হয় এর আগেই তারা এখানে এসেছিল এবং ঘরটা দেখে গেছে, তাই তারা এই সুযোগটা পেয়েছে। একবার ওপরের দিকে তাকিয়ে দেখো অমরজিৎ। রমাকান্ত বাবু ও আমরা দুজনে ওপরের দিকে তাকালাম। মাথার ওপর একটা ফ্যান বন্ধ হয়ে রয়েছে, কিন্তু দেওয়ালে কোথাও কোনো ফুটো নেই। তারপর হঠাৎ করেই বিছানার সোজাসুজি ওপরের দিকে তাকাতে একটা ব্যাপার চোখে পড়ল। রমাকান্ত বাবুর ঘরের বিছানার একদম সোজাসুজি ওপরে একটা ঘুলঘুলি মতো রয়েছে, তার ফাঁকগুলো বেশ বড়। নিখিলেশ সেদিকে তাকিয়ে বলল, ঘুলঘুলিটার কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম। রাতের বেলা বাইরে থেকে কোনো একটা সাপকে ভেতরে ঢুকিয়ে দিলে সেটা নেমে এসে বিছানায় পড়েছে, কোনো কারণে সেটা নিচে নেমে আসেনি।
নিচে নেমে এলে রমাকান্তবাবুকে আর বাঁচানো যেত না। আমার মনে হয় না সাধারণ কোনো সাপ, নিশ্চয়ই কোনো বিষাক্ত সাপ, যার একটা কামড়েই রমাকান্তবাবুর জীবন শেষ হয়ে যেত। তাই তো ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। কিন্তু একটা সাপকে ঢোকাতে গেলে তাকে হাতে করে ঢোকাতে হবে। একটা সাপ কি মানুষের পোষ মানে? সাপুড়ে দেখেননি রমাকান্তবাবু? সাপুড়ের হাতে কিন্তু সব সাপ পোষ মানে। একজন সাপুড়ের পক্ষে ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ না। তাছাড়া আপনার জানালার বাইরের দিকের থামের উপর উঠে তারপর ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ না। তাছাড়া আপনার এই ঘরের পেছনের দিকে রয়েছে পাঁচিল, সেই পাঁচিল দিয়ে জানলা পর্যন্ত পৌঁছানো সহজ। আমার মনে হয় আপনার বাড়ির পেছনের দিকে যে গাছ রয়েছে সেই গাছ থেকেই অপরাধীরা ছাদ পর্যন্ত উঠে আসে। রমাকান্তবাবুর গলাটা কেমন যেন কেঁপে উঠল। তিনি বললেন, তাহলে আমি আমি এখন কি করব নিখিলেশ বাবু? হ্যাঁ, আমার মনে হয় আপনি যে মারা যাননি সে ব্যাপারটা অপরাধীরা বুঝতে পেরেছে। তারা আবার আপনার উপর আক্রমণ করবার চেষ্টা করবে। তবে এবারের সুযোগটা আমাদের ছাড়লে হবে না। এবারের সুযোগ ছাড়লে আপনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। একটা কাজ করুন। কথাটা বলেই নিখিলেশ রমাকান্তবাবুর সামনে গিয়ে তাকে চাপা স্বরে কি যেন বলল। আমি তার কিছুই শুনতে পেলাম না। একটু পরেই নিখিলেশ আমার দিকে এগিয়ে এসে বলল, আর এখানে থাকার প্রয়োজন নেই। রমাকান্তবাবু নিজের কাজটা ভালোভাবে করতে পারবেন। আমরা শ্যামাকান্তবাবুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। কিন্তু রমাকান্তবাবুর তো বিপদ রয়েছে, তার উপর তো আবার অপরাধীরা আক্রমণ করবে। তুমি তো নিজেই বললে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না। নিখিলেশ আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসল। তারপর বলল, সময় মতো সব হয়ে যাবে, চিন্তা করো না মরজিৎ। নিখিলেশ যে এবার কি করতে চাইছে তা বুঝতে পারছিলাম না। রমাকান্তবাবুর জন্য সত্যি এবার চিন্তা হতে লাগলো। যারা বিষাক্ত সাপ ধরে ঢুকিয়ে যেতে পারে তারা করতে পারে না এমন কিছুই নেই। সেদিন সন্ধ্যের দিকে নিখিলেশ কোথায় যেন বেরিয়ে পড়ল। সে বেরোচ্ছে দেখে আমি বললাম, এই এখন আবার তুমি কোথায় চললে? এতদিন ধরে কেসটা নিয়ে আমরা তদন্ত করে চলেছি, এবার এসে সমাধান করার সময় এসে গেছে মরজিৎ। তবে এখন তোমায় নিয়ে যাওয়া যাচ্ছে না। আশা করি কাল সকালে এসে তোমায় সবকিছুই বলবো। তবে একটা নতুন খবর তোমায় শোনাতে পারি। শ্যামাকান্তবাবুকে আমরা যা ভেবেছিলাম আসলে তিনি তা নয়। তুমি ভাবতেও পারবে না শ্যামাকান্তবাবু আসলে কে। তবে এই ব্যাপারে আমায় অনেকটাই সাহায্য করেছেন দাসবাবু। তিনি না থাকলে হয়তো ব্যাপারটা এত তাড়াতাড়ি জানতে পারতাম না। তবে কেসের ব্যাপারে আরো অনেক কিছুই রয়েছে। কাল সকালে আশা করছি দাসবাবু আমাদের বাড়িতে আসবে, না হলে তোমায় একবার থানায় নিয়ে যাব। নিখিলেশ বেরিয়ে গেল। যাওয়ার পথে বৌঠানের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেই গেল। বৌঠান একটু পরে আমার ঘরে এসে বলল, তুমি বলো ঠাকুরপো, ও কবে বলেছিল যে এবারে কেসটা মিটলে আমরা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাব। এখন আবার নতুন কেস, সারা দিন বাড়ির বাইরে থাকি, তারপর এখন আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লো। বলছে নাকি কাল সকালে ফিরবে। আমার মনে হয় বৌঠান কেসটা নিখিলেশ শেষ করে ফেলেছে, তাই আজ রাতটা তাকে বাইরেই থাকতে হবে। কাল সকাল হলেই সমস্ত কিছু আমরা ঠিক জানতে পারবো। তবে এবার কিন্তু নিশ্চয়ই আমি তাকে ঘুরতে যাওয়ার কথাটা বলবো। বৌঠান তুমি চিন্তা করো না। আমি বুঝতে পারছিলাম আমার কথায় বৌঠান খুব একটা শান্ত হলো না। নিজের মনে কিছু একটা গজগজ করতে করতে বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম বৌঠানকে যদি এবার অন্তত ঘুরতে না নিয়ে যায় তাহলে নিখিলেশের কপালে এবার নতুন আর একটা কেস রয়েছে। নিখিলেশ পরদিন সকালে ফিরল না। টেলিফোন করে আমায় থানায় যেতে বলল। আমিও থানায় যখন পৌঁছলাম তখন দেখতে পেলাম নিখিলেশ বসে রয়েছে দাসবাবুর সামনে টেবিলের পাশের চেয়ারটায়। তার পাশে রমাকান্তবাবু, তার পাশে একটা চেয়ার ফাঁকা আছে। আর আমায় দেখে নিখিলেশ বলল, এই তো অমরজি, চলে এসেছো, বসো বসো, তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি। রমাকান্তবাবুর দিকে একবার তাকিয়ে দেখলাম। তাকে আগের মতো চিন্তিত বলে মনে হচ্ছে না। বলছি, অপরাধীকে কি ধরা গেল? আর কাল রাতের রমাকান্তবাবুর উপরে আবার কোনো আক্রমণ হয়নি তো? অপরাধীরা খুব ভালোভাবেই পরিকল্পনা করেছিল, কিন্তু একটা জায়গাতেই তারা ধরা পড়ে গেল। আসলে তারা যত তাড়াতাড়ি সম্ভব রমাকান্তবাবুকে খুন করতে চেয়েছিল, না হলে তার বাড়িতে কোথায় যে ওই বাক্সটা আছে আর ওই কাগজপত্রগুলো আছে সেগুলো জানতে পারবে না। আমারও সেটাই মনে হয়েছিল, তাই কাল রাতে আমি পুলিশের পাহারার ব্যবস্থা করেছিলাম আশেপাশে।
তাছাড়া তোমার তো মনেই আছে, সন্ধেবেলায় আমি কাল বেরিয়ে পড়েছিলাম, সুযোগ বুঝে ঢুকে পড়েছিলাম রমাকান্তবাবুর বাড়িতেই। আমি নিখিলেশের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি যে বলেছিলে ওই বাড়ির ওপর অপরাধীরা নজর রেখে চলেছে, তাহলে তুমি ঢুকলে কি করে? তুমি রমাকান্তবাবুর বাড়িটা ভালোভাবেই দেখেছো, তার আশেপাশের পাঁচিলগুলো ভালোভাবে দেখেছো। আমি সেখানে কিন্তু এমনি এমনি যাইনি, আমি গিয়েছিলাম ছদ্মবেশে, তাই অন্য কারোর পক্ষে আমায় চেনা সম্ভব ছিল না, একমাত্র রমাকান্তবাবু ছাড়া, কারণ তিনি আমায় বলেছিলেন আমি ছাড়া অন্য কাউকে দেখলে তিনি দরজা খুলবেন না। তাই আমি আগেই বলে দিয়েছিলাম আমি ছদ্মবেশে যাব। সন্ধ্যের দিকে ছদ্মবেশ নিয়ে রমাকান্তবাবুর পাশের বাড়িতে গিয়ে প্রথমে ঢুকে পড়ি, তারপর সেখান থেকেই লক্ষ্য করতে থাকি। একটু পরে যখন বুঝতে পারি যারা রমাকান্তবাবুর বাড়ির উপরে নজর রাখছে তারা বোধহয় খানিকটা দূরে রয়েছে, তখনই পাশের বাড়ির পেছনের দিক থেকে বেরিয়ে গিয়ে ঢুকে পড়ি রমাকান্তবাবুর পেছনের ঘরের দরজা দিয়ে। যারা অনুসরণ করছিল তারা কিন্তু সব সময় এক জায়গায় দাঁড়িয়ে অনুসরণ করছিল না, আসলে তারা রমাকান্তবাবুর পেছনের দিকের এবং সামনের দিকের রাস্তাতে হাঁটতে হাঁটতে অনুসরণ করছিল। সুযোগ বুঝে অন্ধকারের মধ্যে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ি। অন্ধকারের সুযোগ নিয়ে রমাকান্তবাবুর বাড়ির দোতলার একটা ঘরের কাছে লুকিয়েছিলাম। রমাকান্তবাবুকে বলে ইচ্ছে করেই ছাদের দরজাটা খোলা রেখেছিলাম। আমি ভেবেছিলাম অপরাধী হয়তো দরজা খোলা দেখে সামান্য ভয় পাবে, কিন্তু দরজাটা এমনভাবেই খোলা ছিল যেন দরজার ছিটকিনি দিতে কেউ ভুলে গিয়েছে। এদিকে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ, গোটা বাড়িতে অন্ধকার, তাই অপরাধী সুযোগ নিয়ে ছাদের দরজা থেকে নেমে আসে, তারপর নিচের দিকে যেতে শুরু করে। সেখানেই আমি একটা কাজ করেছিলাম, সিঁড়িতে একদম নামার মুখে একটা মোটা দড়ি সিঁড়ির একটা ধাপের কাছে আড়াআড়িভাবে সিঁড়ির রেলিং আর দেওয়ালের সাথে বেঁধে রেখেছিলাম। সিঁড়ি দিয়ে হুড়মুড় করে পড়ার শব্দ শুনলেই রমাকান্তবাবু ঘর থেকে বেরিয়ে আলোটা জ্বালাবে আর আমি তখন বেরিয়ে পড়ব। এইরকম আমাদের হিসেব ছিল। আমি বুঝতে পারলাম অন্ধকারে ছাদের দরজা খুলে দুজন নেমে এলো, তারপর তাদের মধ্যে একজন দোতলার ঘরগুলোর কাছে এলো। আমি যে ঘরের ভেতর দরজাটা সামান্য ফাঁক করে রেখেছিলাম সেখানেই এসে একজন দাঁড়ালো। আমি বারবার ভাবছিলাম সে যদি দরজা খুলে আমায় দেখতে পায় তাহলে তাকে না হয় আমি ধরতে পারবো, কিন্তু আরেকজন পালিয়ে যাবে। কিন্তু ভদ্রলোক যখন আমার দরজার কাছে এসে দরজাটা হাত দিয়ে সামান্য ঠেলে খুলে দিল, তখন তুমি ভাবতে পারবে না অমরজিৎ, আমি দরজার এক পাশে অন্ধকারে চুপ করে বসে কিভাবে অপেক্ষা করছিলাম। ভদ্রলোক আবার দরজাটা বন্ধ করে দিল, টর্চ দিয়ে ঘরের উল্টো দিকের দেওয়ালে আলো ফেললো, কিন্তু আমি একটা চেয়ারের পেছনে লুকিয়ে থাকার জন্য আমায় দেখতে পেল না। তারপর তারা নিচে চলে যেতেই একটু পরে হুড়মুড় শব্দ শুনতে পেলাম, তখনই জ্বলে উঠল সব কটা আলো। আমিও ছাদের কাছের আলোটা জ্বালিয়ে দিলাম। তারপর আমার হাতের পিস্তল আর অপরাধীদের হাতে ছুরি, বুঝতেই পারছো। তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে রমাকান্তবাবুর উপর আক্রমণ করতে যেতে তিনি বুদ্ধি করে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। অপরাধী কিন্তু কখনো থামে না, তাই আমায় বাধ্য হয়ে গুলি চালাতে হলো তাদের একজনের পায়ে। অপরজন ছুরিটা ছুঁড়ে দিল আমার দিকে। সামান্য মাথা নিচু করেছিলাম, তা না হলে এতক্ষণে আর দেখতে হতো না। ছুরিটা গিয়ে লাগলো আমার পেছনের কাঠের দরজায়। আবার একটা গুলি চালাতেই হলো, তবে গুলির শব্দ শুনে ততক্ষণে আশেপাশে থাকা পুলিশেরা চলে এসেছিল। দরজা রমাকান্তবাবু নিজেই খুলে দিয়েছিলেন। পুলিশের দল আসতেই ওদেরকে তুলে দিয়ে আসা গেল। একবার গারদের কাছে গিয়ে দেখে এসো। আমি জেলের দিকে তাকালাম। ভেতরে যে দুজন বসে রয়েছে তা বোঝা গেল, তবে তাদের মুখ দেখা গেল না। তারা পেছনের দিকে ঘুরে বসে আছে। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে বললাম, কিন্তু নিখিলেশ, এই যে শ্যামাকান্তবাবুর ব্যাপারে তুমি বলেছিলে, তিনি তাহলে মার্কাস দলের কোনো সদস্য ছিলেন না, তাহলে তিনি কে ছিলেন? নিখিলেশ উত্তর দেওয়ার আগে রমাকান্তবাবু মাথা নিচু করে আস্তে আস্তে বলে উঠল, আমি সব সময় ভেবে এসেছিলাম বাবা আসলে অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত। সব সময় এটাই আমার মাথায় ঘুরতো, তাই বাবার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম না, বিশ্বাস করুন, যে তিনি আসলে একজন পুলিশের লোক ছিলেন। রমাকান্তবাবুর কথায় আমি অবাক হয়ে গেলাম। নিখিলেশের দিকে তাকিয়ে দেখলাম সে হাসছে। এমনকি দাসবাবুর দিকে তাকাতেই দেখতে পেলাম দাসবাবুও হাসছেন। এবার দাসবাবু বললেন, নিখিলেশবাবু, শ্যামাকান্তবাবুর ব্যাপারে যখন কোনো কিছু জানা যাচ্ছে না, তখন হঠাৎ করে আমার মনে হলো পুলিশের কাছে থাকা অপরাধীদের তালিকা খুঁজে বের করা দরকার। সেটা খুঁজে দেখেও কিন্তু তার ব্যাপারে কিছু জানতে পারলাম না। একটা লোক, অথচ তার ব্যাপারে কোথাও কিছু নেই। এমনকি কৃষ্ণনগরের থানাতেও আমি খোঁজখবর নিয়েছিলাম, সেখানেও তেমন কিছুই নেই।
তখনই একবার আমার মনে হলো পুলিশের গুপ্তচরদের ব্যাপারে খোঁজখবর নেওয়া দরকার। তখনই ওপর মহলে লালবাজারের সঙ্গে কথা বলতে এবং তাদের অনেক পুরনো ফাইলপত্র ঘাঁটতে গিয়ে জানা গেল আসলে শ্যামাকান্তবাবু ছিলেন পুলিশের একজন গুপ্তচর। এই মার্কাস দলের 20 বছর আগে ধরা পড়ার পেছনে বা নেপথ্যে যিনি ছিলেন তিনি আসলে শ্যামাকান্তবাবু। তাছাড়া 12 বছর আগে যে দলটাকে ধরা হয় তার পেছনেও ছিলেন এই শ্যামাকান্তবাবুই। তবে তার কাছে অনেক কিছু তথ্য থাকার কথা ছিল যেগুলো আসলে এই দলটাকে শাস্তি দেওয়াতে পারে। তথ্যের অভাবে এবং প্রমাণের অভাবে অনেকেই সেই সময় ছাড়া পেয়ে গিয়েছিল তাদের মধ্যে। অমরজিৎ, তুমি ভাবতে পারবে না শ্যামাকান্তবাবু আসলে কত বড় একজন দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। তিনি নিজের কাজের জন্য পরিবারের থেকে দূরে থাকতেন। এমনকি তার স্ত্রীর মৃত্যুর পরেও তিনি পুলিশের কাজ ছেড়ে দেননি পুরোপুরি। তোমার মনে আছে ভবানী বলেছিল সপ্তাহে একবার করে শ্যামাকান্তবাবু ব্যাংকে যেতেন? আসলে তিনি ব্যাংকে যেতেন না, আসলে তিনি যেতেন পুলিশের হেডকোয়ার্টারে। সেখানেই মার্কাস দলের ব্যাপারে তিনি কথোপকথন করতেন। তবে আমার মনে হয় কোনো একটা নির্দিষ্ট কারণে তিনি তথ্যগুলো পুলিশের হাতে তুলে দেননি কখনো। আসলে তিনি এদের ব্যাপারে হয়তো আরও কিছু জানতে চেয়েছিলেন। আর ওই বাক্সটা, যে বাক্সের মধ্যে সোনার মোহরগুলো রয়েছে? প্রায় 14-15 বছর আগে মার্কাস দলের এক জমিদারের বাড়ি থেকে ওই মোহরগুলো চুরি হয়েছিল। সেগুলো তাদের কোনো গোপন আস্তানায় ছিল। আমার মনে হয় সেখানে খুঁজতে গিয়ে শ্যামাকান্তবাবু ওগুলো উদ্ধার করতে পারেন, তবে সেগুলো কোনো পুলিশের হাতে তুলে দেননি। বাবা সবসময় বলতেন তিনি কখনো জেনে শুনে কোনো অন্যায় করেননি। বাবা ওইটাও বলতেন একদিন আমি সব বুঝতে পারবো, তখন আমি বাবার থেকে দূরে থাকতে পারবো না। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি ভাবতে পারিনি সত্যি এতটা দেরি হয়ে যাবে। রমাকান্ত বাবুর মাথাটা আরও নিচু হয়ে এলো। তিনি একটা হাত দিয়ে তার মুখ ঢাকলেন। আমি বুঝতে পারছিলাম রমাকান্তবাবু কাঁদছেন, আর সেটাই স্বাভাবিক। নিখিলের চেয়ারে বসেই রমাকান্তবাবুর কাঁধের উপর একটা হাত রাখল, তারপর বলল, রমাকান্তবাবু, আপনি ভেঙে পড়লে কি করে হবে? আপনি তো জানেন আপনার বাবা কত বড় একজন মানুষ ছিলেন। আপনার বাবার জন্য আপনার গর্ব হওয়া প্রয়োজন। আপনার নিরাপত্তার কারণেই তিনি আপনাকে সব সময়, অধিকাংশ সময় দূরে দূরে রেখেছিলেন। তিনি এটাও জানতেন মার্কাস দলের যারা তার জন্য জেল খেটেছে তারা শুধু শ্যামাকান্তবাবুকে নয়, আপনাকেও খুন করার চেষ্টা করবে। তাই তিনি আপনি বড় হওয়ার পরেও আপনাকে দূরে রেখেছিলেন। রমাকান্তবাবু মাথা তুলল, তার দু চোখের কোণে জল। তিনি ধরা গলায় বললেন, অথচ আমি বাবাকে কত ভুল বুঝেছি। বারবার বাবাকে অভিযোগ করেছি আমায় তার কাছে থাকতে না দেওয়ার জন্য। এমনকি মাঝে মাঝে এমনও বলেছি যে আমি হয়তো তার নিজের সন্তান নই। অনেক অনেক ভুল করেছি আমি নিখিলেশ বাবু, অনেক অনেক ভুল করেছি। রমাকান্তবাবু কিন্তু তার চোখের জল ধরে রাখতে পারলেন না। তার চোখ থেকে জল নেমে এলো। দাসবাবু বললেন, রমাকান্তবাবু, আপনার গর্ব হওয়া উচিত আপনার বাবার জন্য। আর এখন শুধু সেই কাগজপত্রগুলো আর ওই বাক্সের মোহরগুলো খুঁজে বার করতে পারলেই কেলাপথে। তা নিয়ে চিন্তা করতে হবে না। ওই মোহরের বাক্স রমাকান্তবাবুর বাড়িতেই আছে, আর ওই কাগজপত্রগুলো আমার কাছে আছে। কিন্তু সেই মার্কাস দলে কি দুজনই ছিল? 20 বছর আগে ওই দলের আসলে অনেকেই ধরা পড়ে গিয়েছিল। তারপরে তারা নতুন করে যে দল বানিয়েছিল তার মধ্যে অনেকেই 12 বছর আগে ধরা পড়ে যায়। তখনই দলটা ভেঙে যায়। তবে তারপরে ওই দুজন আরও কয়েকজন মিলে নতুন করে মাসখানেক আগে দলটাকে আবার তৈরি করার চেষ্টা করে, এবং তারা প্রথম কাজ হিসেবে শ্যামাকান্তবাবুকে খুন করে। কিন্তু শ্যামাকান্তবাবুকে খুন করলো কিভাবে? এ ব্যাপারে ভবানী আমায় সাহায্য করেছে। শ্যামাকান্তবাবুর ঘরের পাখাটা হঠাৎ করেই তার আগের দিন খারাপ হয়ে যায়। শ্যামাকান্তবাবু একজন ইলেকট্রিক্যাল লোক আনার জন্য বলেছিল ভবানীকে। ভবানীও তার চেনা একজন কাজের লোককে বলে, তবে ভবানী যে সময় বাড়িতে ছিল না সে সময় একজন লোক বাড়িতে ঢুকে পাখা ঠিক করে দিয়ে যায়। আমার মনে হয় ওই সময় অন্য কেউ একজন বাড়িতে ঢুকেছিল, তবে ভবানী ব্যাপারটা প্রথমে মনে করতে পারেনি। পরে ব্যাপারটা সে মনে করতে পেরেছিল। আসলে ভবানী যখন শ্যামাকান্তবাবুকে জিজ্ঞেস করেছিল পাখা ঠিক হয়ে গেছে, তখন শ্যামাকান্তবাবু বলেছিলেন তার ঠিক করার লোক এসে পাখা ঠিক করে দিয়ে গেছে।
তবে ভবানীর কাছে সমস্তটা শুনে আমি তার সেই চেনা ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলি, তখন সে জানায় সে যায়নি। সে যাওয়ার আগেই আরেকজন এসে তাকে জানিয়ে দিয়ে গেছে যে ও বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নেই, তাই তাকে ভবানী পাঠিয়েছে। ওই সুযোগে ওই লোকটি ঢুকে শ্যামাকান্তবাবুর বিছানায় এমন একটা জায়গায় সূঁচটা রেখে আসে যাতে শ্যামাকান্তবাবু শুতে গেলেই তার ঘাড়ের ওই নির্দিষ্ট জায়গায় সূঁচটা ঢুকে যায়। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময় প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল, তবে শ্যামাকান্তবাবুর বয়স খানিকটা বেশি ছিল, তো তাই হয়তো তার মৃত্যু হয়েছিল। রমাকান্তবাবু সামলে উঠলেন। সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এমনকি যে বাক্সে সোনার মোহর ছিল সেই বাক্সটা পর্যন্ত রমাকান্তবাবু পুলিশের হাতেই তুলে দিলেন। সবশেষে রমাকান্তবাবু নিখিলেশের হাত দুটো চেপে ধরে বললেন, আপনি না থাকলে আমি জানতেই পারতাম না যে বাবার সাথে আমি কি অন্যায় করেছি, আর আমার বাবা আসলে কে ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিখিলেশ বাবু, অনেক ধন্যবাদ। নিখিলেশ হেসে তার দিকে তাকিয়েছিল। একটা কথা মনে রাখবেন রমাকান্ত, আসলে আমরা সব সময় যা দেখি তার সবটাই কিন্তু সত্যি হয় না। অনেক সত্যি আমরা অনেক সময় দেখতে পাই না। আমার মনে হয় আপনার শহরে থাকাটা ঠিক হবে না। রমাকান্তবাবু মাথা নাড়িয়ে বেরিয়ে গিয়েছিল। আমরা ফিরে এসেছিলাম বাড়িতে। এরপর বাড়িতে গিয়ে আর একটা নতুন কেস শুরু হবে নিখিলেশ আর বৌঠানের মধ্যে।